সালাম আলাইকুম আপনারা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম স্যার, আসসালামু আলাইকুম। আমরা শুরু করি আমাদের C451 ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং কোর্সের ট্রান্সপোর্টেশন ডিভিশনের প্রথম কোর্স। আপনারা আপনাদের কারিকুলামে যদি খেয়াল করে থাকেন অথবা কোর্স ট্রি যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে প্রথম 2 ইয়ারে, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যতগুলা কোর্স আছে সেগুলা হচ্ছে বেসিক অথবা কোর লেভেলের কোর্স। এরপরে থার্ড ইয়ারে আসার পরে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ব্রাঞ্চিং হয়। সো সিভিল ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা মাদার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। সো সাধারণত 3টা সাবজেক্টকে মাদার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বলা হয়। একটা হচ্ছে সিভিল, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল, আর একটা হচ্ছে মেকানিক্যাল। এই 3টাই হচ্ছে অনেক দিন আগে থেকে ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট হিসেবে আছে। কম্পিউটার সায়েন্স এর বয়স খুব বেশি দিন না, যেহেতু আপনি নিজেরাও জানেন যে কম্পিউটারের ইনভেনশন হচ্ছে খুব বেশি দিনের পুরানো নয়। হ্যাঁ, সো এই সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এর আন্ডারে অনেকগুলা সাব ডিভিশন আছে, ব্রাঞ্চ আছে। সাধারণত 5টা ব্রাঞ্চ আছে বা 5টা ব্রাঞ্চকে 5টা ব্রাঞ্চের পড়াশোনাকে সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের মধ্যে ইনক্লুড করা হয়েছে। তো একটা তো আপনারা সবাই ভালো জানেন, এবং আমাদের বাংলাদেশে সাধারণত সিভিল ইঞ্জিনিয়ার বলতে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কি বোঝানো হয়, যাদের কাজ হচ্ছে বিল্ডিং তৈরি করা অথবা কোনো কিছু তৈরি করা। ঠিক আছে, সো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যে কোনো কিছুর স্ট্রাকচারাল ডিজাইন অ্যানালাইসিস এই কাজগুলা করে। তো স্ট্রাকচারাল বাদেও বাকি যেই 4টা ডিভিশন আছে এর মধ্যে আপনারা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে অলরেডি মনে হয় কোর্স করেছেন। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর 331 333 এই 2টা কোর্স অলরেডি আপনারা অনেকেই করে ফেলেছেন, কেউ কেউ করবেন সামনে। জিওটেকনিক্যাল, সেখানে 341 আর 441 আছে। সো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং মেইনলি আমাদের আন্ডারগ্রেড সিলেবাসে কি বলে এনভায়রনমেন্ট রিলেটেড পানির কোয়ালিটি এই টাইপের জিনিসপত্র, এনভায়রনমেন্ট রিলেটেড জিনিসপত্র পড়ানো হচ্ছে। সেখানে আবার ওয়াটার ট্রিটমেন্ট ডিজাইন প্ল্যানও করা হচ্ছে। আমরা যে বৃষ্টির পানি বা আমরা যেই বাসা বাড়িতে পানি ব্যবহার করি সেই পানিগুলা কিভাবে পরিশোধন করা হবে, আবার এটাকে রিইউজ করা হবে। তো দেখা যাচ্ছে যে শুধু মানে বিল্ডিং বানানোর সাথেই কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ সীমাবদ্ধ নয়। হ্যাঁ, যে কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড ফ্যাসিলিটি প্রোভাইড করার মধ্যেও আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং টাস্ক আসতে পারে। তো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পরে আছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং আর ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং আর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অনেকে কনফিউজড হয়ে যায় যে একই রকম মোটামুটি, কিন্তু মেইনলি ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে ওয়াটার রিলেটেড যে স্ট্রাকচার গুলো সেগুলোকে বেশি হাইলাইট করা হয়। যেমন বিভিন্ন ধরনের ড্যাম, হ্যাঁ, তারপরে বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ সেজন্য আপনার নদী রিলেটেড যে কোনো আপনার কন্ট্রোল, ইরিগেশন, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আপনার ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং আসে। তো আমরা থার্ড ইয়ারের পরে দেখতে পাচ্ছি যে এই প্রত্যেকটা ডিভিশনের স্ট্রাকচার বাদে, স্ট্রাকচারে আসলে অনেক বেশি কোর্স করানো হয় এবং এটা দরকারও। স্ট্রাকচার বাদে বাকি যে 4টা ডিভিশন আছে সেই 4টা ডিভিশনের 2টা করে কোর্স করা হয়। তো একটা হচ্ছে 4.5 ক্রেডিটের, একটা হচ্ছে 3 ক্রেডিটের। তো 451 হচ্ছে আমাদের 3 ক্রেডিটের একটা কোর্স।
এরপরে আপনারা ফোর্থ ইয়ারে গিয়ে আবার 453 আর একটা কোর্স করবেন। তো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আপনাদের আইডিয়া কিরকম? আপনাদের কি মনে হয় যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে আমরা কি কি পড়াশোনা করতে পারি? যেহেতু ঢাকা শহরের আমি বলবো যে এখন একটা অন্যতম প্রধান সমস্যা হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেম। ঠিক আছে, একটা অন্যতম প্রধান সমস্যা হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেম, এবং আপনারা দেখছেন যে এই ট্রান্সপোর্টেশনের প্রবলেমের সলিউশন করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের বড় বড় প্রজেক্ট হচ্ছে, তাই না? এই যে মেট্রো রেল, তারপরে সামনে পাতাল রেল, তারপরে আহ ঢাকার সাথে বাইরের যোগাযোগ ভালো করার জন্য এক্সপ্রেসওয়ে, ফ্রিওয়ে, তারপরে হ্যাঁ, এই বিভিন্ন টাইপের প্রজেক্ট হচ্ছে। তো আপনাদের মধ্যে আমাকে দুই একজন বলেন আসলে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং বলতে আপনার কোর্স করার আগে আপনার আইডিয়াটা কিরকম? আপনার কি মনে হয় ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে আমরা কি ধরনের পড়াশোনা করতে পারি? স্যার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যেমন হচ্ছে স্যার, মানে ট্রাফিকের যে মানে নিয়ম শৃঙ্খলা অথবা যানজট নিরসনের উপায়গুলা, তারপর হচ্ছে স্যার কিভাবে সময় মানে বাঁচানো যায় মানে যাতায়াতের ক্ষেত্রে, সেই ব্যাপারগুলো নিয়ে হয়তো বা স্যার মানে কিছু আপনি আপডেট। যেগুলাকে হাইলাইট করলেন সেগুলা বেশিরভাগই হচ্ছে আমার মতে অপারেশন এবং মেইনটেনেন্স অথবা কন্ট্রোল, তাই না? যোগাযোগ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ, তারপরে শৃঙ্খলা, তারপরে যানজট কমানো। হুম, এই টাইপটা, এইটা একটা পার্ট, অবভিয়াসলি এটা একটা পার্ট। ঠিক আছে, এটা হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, তারপরে আপনার অপারেশন মেইনটেনেন্স, এই এই সাইডটাকে হিট করেছে। এটা বাদে আর কি কি হতে পারে বলেন? আর আমরা কোনো জায়গাতে যে কোনো জায়গায় যাতায়াত করার জন্য যে রোড গুলো ইউজ করি, এই রোড গুলো নাইমুল একটু জোরে বলতে হবে, আপনার ভলিউমটা খুব লো আছে। স্যার এখন শুনতে পাচ্ছেন? জি বলেন। স্যার আমরা যাতায়াতের জন্য যে রোড গুলো ইউজ করি, রোড কনস্ট্রাকশন করার জন্য, মানে রোড কনস্ট্রাকশন করার যে আহ, যেভাবে করা হয় আর কি, সেই ব্যাপারে আমরা পড়তে পারি এখানে। গুড। সো আপনি আরেকটা দিক হাইলাইট করলেন, এটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার যেটা, ঠিক আছে, ট্রান্সপোর্টেশন যে কোনো মিডিয়ামই হতে পারে। ঠিক আছে, এটা স্থল পথে হতে পারে, জলপথে হতে পারে, আকাশ পথে হতে পারে। হ্যাঁ, তো আমাদের আন্ডারগ্রেড লেভেলে আসলে জলপথ অথবা আকাশপথ এই দুইটার তেমন কোনো সিলেবাস বা টপিক নেই। আমরা মেইনলি রোডওয়েটাই চিন্তা করি, রোডওয়ে ট্রান্সপোর্টেশন। ঠিক আছে, সো এই রোডওয়ে ট্রান্সপোর্টেশনে নাইমুল বলছে যে আমাদের রোডওয়ে গুলা কিভাবে কনস্ট্রাক্ট করার আগে আরো আসে যে অ্যালাইনমেন্ট সেট করা, যেটা আপনার সার্ভিং এ কিছুটা দেখে এসেছেন। ঠিক আছে, যে আমার রাস্তা যাবে, রাস্তাটা কোন দিক দিয়ে যাবে, তাই না? রাস্তার প্ল্যানিংটা কিরকম হবে, এমন ভাবে প্ল্যানিং করতে হবে যাতে সবাই আপনার কানেকশন পায়। যেমন প্রত্যেকটা বিল্ডিং এর যেমন পানির কানেকশন দরকার, বিদ্যুতের কানেকশন দরকার, গ্যাসের কানেকশন দরকার, একই রকম ভাবে প্রত্যেকটা বিল্ডিং এর রোডের কানেকশন দরকার। মানুষ বাসা থেকে বের হইতো রাস্তায় উঠবে, তারপরে সেই রাস্তা দিয়ে তার যেখানে যাওয়ার দরকার সেখানে যাবে। সো রোডের প্ল্যানিংটা কিরকম হবে, ঠিক আছে? প্লাস সেটার যদি আমি আরো ডিপ লেভেলে যাই, রোডের কনস্ট্রাকশনে এখানে দুইটা পার্ট থাকবে। ঠিক আছে, একটা হচ্ছে জিওমেট্রিক ডিজাইন অফ রোডওয়েজ অর হাইওয়েজ। সো এই রাস্তাটা কত লেনের হবে, 2 লেনের হবে, 3 লেনের হবে, 4 লেনের হবে। ঠিক আছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে, এটা কি সরাসরি একটা স্ট্রেট লাইনে যাবে, নাকি কোথাও গিয়ে একটু ডানে বামে কাত হয়ে যাবে, নাকি এখানে একটা কার্ভ থাকবে, নাকি ইন্টারসেকশন থাকবে? ঠিক আছে, এই সব ডিজাইন গুলা যেটা হচ্ছে তার জিওমেট্রিকে ডিফাইন করছে, সেই পার্টটা আসতেছে হচ্ছে আমার জিওমেট্রিক ডিজাইন অফ রোডওয়েজ অর হাইওয়েজ থেকে। ঠিক আছে, সো এটাও একটা পার্ট। প্লাস ফার্দার আমরা আরো অ্যাড করতে পারি আমাদের জিওমেট্রিক ডিজাইনটা অনেকটা প্ল্যানিং লেভেলে। অনেকটা প্ল্যানিং লেভেলে আমরা বলছি যে আমাদের এই রাস্তায় চারটা লেন দেওয়া লাগবে, এই রাস্তায় আমার অ্যালাইনমেন্ট এরকম হবে। হুম, রাস্তার অ্যালাইনমেন্ট এরকম হবে, ভার্টিক্যাল কার্ভ থাকবে কি থাকবে না, আপনার হরাইজন্টাল কার্ভ থাকবে কি থাকবে থাকবে না। ভার্টিক্যাল কার্ভ, হরাইজন্টাল কার্ভ বুঝেন? কার্ভ তো বুঝেন তাই না? যে সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে হাতির ঝিল। হাতির ঝিলে গিয়ে আপনারা যদি গাড়ি চালান বা বাইক চালান বা এমনি
বসে থাকেন, তাহলে দেখবেন যে কিছুক্ষণ পর পরই আপনার বাঁক নিচ্ছে, তাই না? এই বাঁকগুলা, কার্ভ গুলা, ঠিক আছে, এই কার্ভ গুলাই হচ্ছে আপনার হাতের ঝিলে যেগুলো আছে মেইনলি সেগুলো হচ্ছে হরাইজন্টাল কার্ভ। হরাইজন্টাল লেভেলে যদি আপনার একটা কার্ভ আসে সেটা হচ্ছে হরাইজন্টাল কার্ভ। আর ভার্টিক্যাল কার্ভটা কি, যখন উঁচু নিচুতে ওঠানামা করে, ঠিক আছে, একটা রাস্তা, হ্যাঁ, কখনো এলিভেশন উঁচুতে চলে গিয়েছে, কখনো নিচুতে চলে গিয়েছে, ঠিক আছে, তো সেখানে হয়তো ভার্টিক্যাল কার্ভ আসছে, ঠিক আছে। সো দুইটা কার্ভই ডিজাইন করা খুবই সতর্কতার সাথে করতে হয়, কারণ কি এইসব কার্ভে কি কমে যায়, ড্রাইভিং করার সময় কি মনে হয় যে এইসব কার্ভে আপনার চালানোর সময় সতর্ক হওয়া উচিত কেন? নর্মাল রাস্তায়, সোজা রাস্তায় যখন ড্রাইভার গাড়ি চালায় তখন তাকে যত পরিমাণ সতর্ক থাকতে হয়, কার্ভে চালানোর সময় তার চেয়ে বেশি পরিমাণ সতর্ক থাকা উচিত বাই ডিফল্ট। কেন? স্যার কারণ বাঁক নেওয়ার সময় অনেক সময় ট্র্যাক থেকে ছিটকে যায় যদি স্পিড বেশি থাকে, এর জন্য স্যার সতর্কতার সাথে স্পিডটা মেনটেন করতে হবে। রুদ্র যেটা বলেছে সেটা আপনারা আইডিয়াটা আপনারা সার্ভেইং এ পড়ে এসেছিলেন, যাদের মনে নেই তাদেরকে স্যার মনে করিয়ে দিচ্ছি যে আপনারা বাকের সময় যদি স্পিড বেশি থাকে তাহলে কি ফোর্সের জন্য, সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য আপনি বাইরের দিকে ছিটকে পড়তে পারেন, ঠিক আছে, এই জন্য স্পিড কমাতে হয়, স্পিড কমাতে হয়, এটা হচ্ছে একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে হচ্ছে আপনার কার্ভে আপনার সাইড ডিস্টেন্স আপনি কতটুকু দেখতে পাচ্ছেন। যেমন একটা স্ট্রেট রাস্তায় আপনি মানিক মিয়া অ্যাভিনিউ রোডে উঠলেন, আপনি মানিক মিয়া রোডে অ্যাভিনিউতে উঠে এক মাথায় সামনে তাকাইলে একদম শেষ মাথা পর্যন্ত দেখতে পারবেন যদি না কোনো অবস্টাকল থাকে, ঠিক আছে। কিন্তু কার্ভে কি, কার্ভে আপনার সামনেই কার্ভটা, কিন্তু কার্ভে কি এই রাস্তাটা বেঁকে চলে গিয়েছে, এখানে যদি আশেপাশে কোনো গাছপালা থাকে তাহলে আপনার কয়েক হাত সামনে কি কন্ডিশন, ট্রাফিকের কন্ডিশন কি আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না, ঠিক আছে, অর্থাৎ সাইড ডিস্টেন্স আপনার কমে যায়। অথবা আপনি যে ভার্টিক্যাল কোনো কার্ভে থাকেন, আপনি একদম নিচুতে নেমে গিয়েছেন, তো আপনার একটু সামনে উঁচুতে ক্রস করেই কোনো গাড়ি আছে কি নাই সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে সাইড ডিস্টেন্স অনেক পরিমাণে কমে যাচ্ছে, ঠিক আছে। সো এই কার্ভ গুলা আমাদের ডিজাইন করা শিখতে হবে। আমরা সার্ভিং এ কিছুটা শিখেছি, এই কোর্সে আরো কিছুটা শিখবো, ঠিক আছে। তো এটা হচ্ছে জিওমেট্রিক, জিওমেট্রিক টাইপটা। এরপরে ফার্দার যেটা বলছি যে রোড কনস্ট্রাকশনের সাথে যেটা জড়িত, যেটা নাইমুল বললো কনস্ট্রাকশন, কনস্ট্রাকশনে রোডের কনস্ট্রাকশন কিভাবে হয়, ঠিক আছে, রোডের কনস্ট্রাকশন কিভাবে হয়, একটা বিল্ডিং এর কনস্ট্রাকশন আপনারা শিখছেন বা শিখেছেন অলরেডি, অনেকখানি শিখেছেন মেবি, ঠিক আছে, যে আমাদের ফাউন্ডেশন ডিজাইন করা লাগে, তারপরে কলাম ডিজাইন করা লাগে, বিম ডিজাইন করা লাগে, স্ল্যাব ডিজাইন করা লাগে, এই সবগুলো ডিজাইন করে আমি বিল্ডিংটা তুলতেছি। একই রকম ভাবে আমার একটা জায়গা আছে, হ্যাঁ, আমার জায়গাতে কি আছে, ওখানে শুধু গ্রাউন্ড আছে, গ্রাউন্ড মানে কি মাটি, মাটি, এটা যে কোনো মাটি হতে পারে। এখন এটা কোন লেভেলে আছে, এটার ফ্লাড লেভেল কত, ওই এরিয়ার ফ্লাড লেভেল কত, আমি এখানে যদি রাস্তা করতে চাই, ঠিক আছে, তাহলে সেই মাটির বিয়ারিং ক্যাপাসিটি কত, হুম, এর উপরে কি কি লেয়ার দেওয়া লাগবে, দিয়ে আমি আলটিমেটলি ফাইনালি যে যেই সারফেসটার উপরে রাস্তাটা চলাচল করবে সেই সারফেসটা কিভাবে ট্রিট করা লাগবে, ঠিক আছে, কারণ কি ওই সারফেসের ক্যারেক্টারিস্টিক্স এর উপরে কিন্তু আপনার গাড়ি কিভাবে চালানো হবে অথবা গাড়ি চালানোর সময় কতটুকু সহজ হবে বা কঠিন হবে তা কিন্তু অনেকখানি ডিপেন্ড করবে, তাই না? সো আপনারা সচরাচর যদি রাস্তাঘাটে চলাচল করেন আপনারা দেখবেন যে একাধিক ধরনের, এগুলোকে পেভমেন্ট বলা হয়, পেভমেন্ট আপনারা ফিল করতে পারেন, ঠিক আছে। কোনো কোনো পেভমেন্টের উপর দিয়ে যাওয়ার সময় আপনারা মনে করবেন যে অনেক স্মুথলি যাওয়া যাচ্ছে, আবার কোনো কোনো পেভমেন্টের উপর দিয়ে আপনার যাতায়াত করতে গেলে মনে হয় যে অনেক বেশি ফ্রিকশন হচ্ছে, অনেক বেশি ঘর্ষণ হচ্ছে বা ঝাঁকুনি লাগছে, হ্যাঁ, মানে আপনি অ্যালার্ট হয়ে থাকছেন এরকম মনে হবে, ঠিক আছে। সো দেখা যাচ্ছে যে পেভমেন্টের যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে আপনার রাইডিং কোয়ালিটিটাকে এফেক্ট করছে, পেভমেন্টের ক্যারেক্টারিস্টিক্স রাইডিং কোয়ালিটিকে এফেক্ট করছে। প্লাস এইসব পেভমেন্ট যখন আর কনস্ট্রাকশন করা হয়, এই পেভমেন্ট আসলে প্রতি বছর বছর করা আসলে ডিফিকাল্ট, তাই না? যদি আমাদের ঢাকা শহরে অনেক ক্ষেত্রে আপনারা দেখেন যে একই রাস্তা বছরের পর বছর ঘুরে, ঠিক আছে, ওটা আসলে সবসময় পেভমেন্টের জন্য করে, সবসময় পেভমেন্টের জন্য করে না। অনেক সময় ওটার নিচে যে পাইপ আছে আপনার সুয়ারেজ পাইপ অথবা ওয়াটার লাইনের পাইপ, ওগুলার পাইপের ডায়ামিটার বাড়ানোর জন্য করা হয়, ঠিক আছে। প্রপার প্ল্যানিং এর অভাব হলে তখন হচ্ছে বছর বছর করা লাগে, ঠিক আছে, না হলে এগুলো একবার করা হলে অ্যাটলিস্ট 15-20 বছর যাওয়া উচিত, না হলে তো 10 বছর তো যাওয়া উচিত, ঠিক আছে। সো এই যে আমার এই ম্যাটেরিয়াল গুলো দেওয়া হচ্ছে, এই ম্যাটেরিয়াল গুলো কতদিন টিকবে, কতদিন টিকবে, এবং এই টেকাটা আমি কিভাবে ডিফাইন করব, যে আমার পেভমেন্টটা কতদিন টিকতে পারবে এটা কিভাবে ডিফাইন করব, কার উপর ডিপেন্ড করবে এটা মেইনলি?
বলেন, স্যার এই যে Sir, অ্যাগ্রিগেট গুলো usage ইউজ করবে and সেগুলোর একজন করে বলেন। ingredient quality. aggregate, sand, steel. হ্যাঁ, ইনগ্রিডিয়েন্টের উপর তো ডিপেন্ড করবেই, কিন্তু প্রথম কথা হচ্ছে যে যেমন ধরেন বিল্ডিং আপনারা ডিজাইন করতে চাচ্ছেন, বিল্ডিং এর যেই কনক্রিটটা আপনারা ডিজাইন করবেন, হ্যাঁ, অথবা রড যেটা নিচ্ছেন সেটার একটা ডিজাইন স্ট্রেংথ আপনারা ঠিক করে থাকেন, ঠিক আছে, আমার স্ট্রেংথ এত হবে 3000 PSI 4000 PSI, ঠিক আছে। জি স্যার। তো ওই ওই জিনিসটা আপনি কিভাবে ডিসাইড করেন, ওটা কার উপর ডিপেন্ড করে? sir load-এর উপরে। গুড, লোডের উপরে। তাহলে একই রকম ভাবে পেভমেন্ট যখন আমি ডিজাইন করব, পেভমেন্টের কোয়ালিটি ইনগ্রেডিয়েন্ট এগুলো তো আছেই, কিন্তু এখানে আমার ভালো কোয়ালিটির পেভমেন্ট দরকার নাকি খারাপ কোয়ালিটি পেভমেন্ট দিলেও অতটা সমস্যা হবে না, সেটা তো আগে ডিসাইড করতে হবে। তো সেটা কিসের উপর ডিপেন্ড করে? সেটা ডিপেন্ড করবে লোডের উপরে। লোড কি? পেভমেন্টের উপরে লোড কি? বিভিন্ন vehicular vehicle load, weight. স্যার কোন Good, ধরনের বিভিন্ন গাড়ি গাড়ি। চলবে স্যার? জি। যেই গাড়ি চলবে সেটাই লোড দিবে, তাই না? এখন গাড়ির নেচারটা কিরকম? গাড়ি কি রাস্তার উপর বসে থাকে? বসে থাকে না। গাড়ি কি করে? রাস্তার উপর ভো করে চলে যায়, তাই না? অনেক ক্ষেত্রে যদি স্পিড অনেক বেশি থাকে তাহলে খুব তাড়াতাড়ি চলে যেতে পারে, ঠিক আছে। কিন্তু এমন সিচুয়েশনে তো হতে পারে ঢাকা শহরের মতো যে হঠাৎ করে বিশাল জাম লাগলো, এতগুলা গাড়ি একটা রাস্তার উপরে সবসময় 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা ধরে বসে আছে, এরকম হতে পারে না? এরকমও হতে পারে, ঠিক আছে। সো দেখা যাচ্ছে যে এই পেভমেন্ট গুলোর উপরে হেভি লোডের গাড়ি আপনার মুভিং লোড হিসেবেও চলে যেতে পারে, আবার কোনো সময় যদি অ্যাক্সিডেন্ট হয় অথবা জাম লাগে তখন হচ্ছে তার উপরে অনেক সময় ধরে দীর্ঘ সময় ধরে থাকতেও পারে। তো এখন কথা হচ্ছে এইটার একটা লোডের জন্য আমি যদি পেভমেন্টটা ডিজাইন করি তাহলেই কি সেটা গুড এনাফ হবে? না স্যার। না স্যার। কারণ কি, একটা বিল্ডিং যেমন আমি অনেক দিনের জন্য তৈরি করি, তাই না? একটা বিল্ডিং তৈরি করলে আমাদের এক্সপেকটেশন থাকে এটা 100 বছর বা আরো বেশি বছর আমাদেরকে সার্ভ করবে। একই রকম ভাবে একটা রাস্তা যখন তৈরি করা হয় মিনিমাম একটা এক্সপেকটেশন থাকে যেটা আইদার 10 বছর চলবে অথবা 20 বছর চলবে, তাই না? তাহলে এই 10 বছর অথবা 20 বছরে যতগুলা গাড়ি এইটার উপর দিয়ে যাবে সবগুলার লোডই যাতে সে বিয়ার করতে পারে। তো এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে লোডটা হচ্ছে রিপিটেটিভ নেচারের, ঠিক আছে। এই আমি ধরলাম যে আমি এই রাস্তাটা বানাচ্ছি 10 বছরের জন্য, আমার এক্সপেকটেশন হচ্ছে আগামী 10 বছর এই রাস্তাটা আমার সার্ভিস দিবে, এরপর আমি এটাকে আবার রিপেয়ার করবো অথবা রিবিল্ড করব, ঠিক আছে। তো এই 10 বছরে যতগুলা গাড়ি এটার উপর দিয়ে যাবে সেটার একটা ফিউচারিস্টিক প্ল্যানিং আমাকে করতে হবে, ঠিক আছে। আমাকে দেখতে হবে যে কারেন্ট ডিমান্ড কত, ঠিক আছে। সো এই যে আমি এখান থেকে কিন্তু আমি ট্রান্সপোর্টেশনের আরেকটা সেক্টরে যাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরটা ছিল যেটা নাইমুল উল্লেখ করেছিল যে আমার কনস্ট্রাকশন, পেভমেন্ট কনস্ট্রাকশন, কিন্তু এটা করতে গিয়ে দেখতেছি আমার আসলে আরো ইনফরমেশন লাগতেছে। ইনফরমেশনটা কি? এটা ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং এর একটা ইনফরমেশন আমার লাগতেছে, ঠিক আছে। আমার স্যার এই যে কারেন্ট ডিমান্ডটা তো ফিউচারে সেম থাকে না, ওটা বাড়বে না? অবশ্যই, সেটাই তো আমি বলতে চাচ্ছি। কারেন্ট ডিমান্ড ফিউচারে সেম থাকবে না, সেটা বাড়বে। কি রেটে বাড়বে সেটা আপনাকে বের করতে হবে এবং সেইভাবে আপনাকে হিসাব করতে হবে আগামী 10 বছর পর্যন্ত। আজকে যদি আমি এই রাস্তাটা ধরেন 2021 সালের অক্টোবরের 1 তারিখে আমি ওপেন করে দিলাম এবং আমার এটার গোল হচ্ছে যে আগামী 10 বছর এটা চলবে, তাহলে 2030 সালের সেপ্টেম্বর পর্যন্ত এই রাস্তার উপর কতগুলা গাড়ি ঘোড়া চলবে সেটার একটা এস্টিমেট আমাকে বের করতে হবে। এবং যেটা ফায়েক বললেন যে আজকে যে ডিমান্ড সেটা কিন্তু কালকে থাকবে না, তাহলে আপনাকে এমন ভাবে ডিমান্ডটাকে ফোরকাস্টিং করতে হবে যাতে সেটা অ্যাকুরেসির কাছাকাছি থাকে। প্রপারলি আপনাকে ফোরকাস্টিং করতে হবে, ঠিক আছে। প্রপারলি ফোরকাস্টিং করতে হবে যে আগামী 10 বছর আজকে যদি 100টা আপনার প্রাইভেট কার আর 10টা ট্রাক চলে, ঠিক আছে, 10 বছর পরে সেখানে কি 200টা চলবে নাকি 1000টা চলবে? হ্যাঁ, 10টা ট্রাকের জায়গায় কি 20টা ট্রাক চলবে নাকি 100টা ট্রাক চলবে? এই জিনিসটা আপনাকে ফোরকাস্টিং করতে হবে। সেই ফোরকাস্টিং আপনি কতটা ভালোভাবে করতেছেন সেটার উপরে কিন্তু এটা লাইফ সাইকেলটা অনেকখানি ডিপেন্ড করবে, ঠিক আছে। সো এই জায়গায় একটা পার্ট দেখাইলাম যে কনস্ট্রাকশন পেভমেন্টের কনস্ট্রাকশন আছে, এটাও আমরা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং করি এবং এখান থেকে কানেক্ট করে আমরা পরেরটাতে চলে যাচ্ছি যে আমাদের এই ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিংও হচ্ছে
ট্রান্সপোর্টেশনের একটা এরিয়া হতে পারে, যেখানে আমরা ভবিষ্যতে কি পরিমাণ গাড়ি ঘোড়া চলবে সেটার সেটার একটা ফোরকাস্টিং বা প্ল্যানিং করার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে আমরা কি কি কভার করলাম এখন পর্যন্ত? প্রথমেরটা মাকসুদ বলেছে যে অপারেশন মেইনটেনেন্স, যে কারেন্ট অবস্থায় যে গাড়ি ঘোড়া চলতেছে, এটাকে আরো আমরা ইন ডেপথে যেতে পারি, যে গাড়ি ঘোড়াকে কন্ট্রোল করার জন্য আমরা কি সিগন্যাল দিব কি দিব না, হ্যাঁ, কাউকে কি প্রায়োরিটি দিব কি দিব না, কোনো একটা লেনকে ওয়ান ওয়ে লেন করে দিব কি করব না, ঠিক আছে, অপারেশন মেইনটেনেন্স এগুলা। তারপরে সেকেন্ডে নাইমুল যেটা বললো, কনস্ট্রাকশন বলেছে মেইনলি, এটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম। এটা হচ্ছে জিওমেট্রিক ডিজাইন অফ রোডওয়েজ, যেটা হচ্ছে রোডওয়ে নেটওয়ার্কের প্ল্যানিং, তারপরে জিওমেট্রিক ফিচার যেগুলো আছে, কয়টা লেন হবে, রাস্তার প্রতিটা লেনের উইথ কত হবে, মিডিয়ান থাকবে কি থাকবে না, এই সব কিছু আসবে। তারপরে অন্য পার্টটাতে আসলে হচ্ছে পেভমেন্টের ডিজাইন কিভাবে করব, ঠিক আছে, পেভমেন্টের ডিজাইন কিভাবে করব। পেভমেন্টের ডিজাইন করতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের ফিউচারের ডিমান্ডের ধারণার দরকার পড়ছে, ঠিক আছে। সো এই অন্য প্রথম যে দুই তিনটা কথা বললাম, এগুলো কোন সাইড? সাপ্লাই সাইড, তাই না? সাপ্লাই সাইড, রোডওয়ে তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে একটা সাপ্লাই, সার্ভিস প্রোভাইডার সাপ্লাই করা হচ্ছে, একইভাবে আপনার মেইনটেনেন্স করা হচ্ছে। তো এখন আমরা হচ্ছে ডিমান্ড সাইডে আসছি, ডিমান্ড, তাই না? মানুষের এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করা দরকার, এই জন্যই তো হচ্ছে আপনার রাস্তা তৈরি করা লাগতেছে, তাদেরকে কন্ট্রোল করা লাগতেছে, ঠিক আছে। সবাই আগে যেতে চায়, তাদেরকে কন্ট্রোল করে একটা 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 ডিসিপ্লিন মেনটেন করার প্রয়োজন পড়ছে, ঠিক আছে। তো এখন এই ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং বা ট্রাভেল ডিমান্ড মডেলিং, এখানে হচ্ছে আমরা আমাদের কি পরিমাণ মানুষের যাতায়াত করা, মানুষ অথবা ট্রিপ বলা যেতে পারে, ঠিক আছে, কি পরিমাণ ট্রিপ মেক করার দরকার হতে পারে, এইটা বের করা হচ্ছে এটার গোল, ঠিক আছে। তো এখন আপনারা আমাকে বলেন দেখি, এই যে ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং, এটা কি শুধু আমাদের ওই রাস্তার উপর কতগুলো গাড়ি ঘোড়া চলবে আমি যে জানতে চাইলাম, এটা কিভাবে বের করা পসিবল? এটা কিভাবে বের করা পসিবল হতে পারে? স্যার, আমরা গত কয়েক বছরের ডাটা নিয়ে দেখতে পাই যে গত কয়েক বছরে কিভাবে বেড়েছে বা কমতেছে বা কিভাবে এই জিনিসটা স্যার চেঞ্জ বিগত হচ্ছে। সার্ভে থেকে কি সার্ভে থেকে? দুদিন একই দিকে যাচ্ছে, কয়েক বছরের ডাটা, এটাও এক ধরনের সার্ভে হতে পারে। আর হ্যাঁ, স্যার, বলেন মাহিন। জি স্যার, বিগত কয়েক বছর ফারদিন সার্ভে থেকে লিখেছে আমরা হচ্ছে স্ট্যাটিস্টিক্স থেকে। নেক্সট। আচ্ছা, মাহিনের মাইক্রোফোনটা মনে হয় একটু আটকে যাচ্ছে। সো ওনাদের পয়েন্ট আমরা বুঝলাম, ওখানে ফারদিনও বলেছে স্ট্যাটিস্টিক্স ইউজ করে। আর কারো কোনো আইডিয়া আছে? স্যার জিনিসটা কি মানে এক সিটিতে কত লোক সংখ্যার উপরে কি ডিপেন্ড করে স্যার ব্যাপারটা? হ্যাঁ, লোক সংখ্যার উপর ডিপেন্ড করবে, জি যত স্যার। বেশি লোক তত বেশি ট্রাভেল ডিমান্ড ক্রিয়েট হবে, তাই না? জি স্যার, তো এটাই। এই জিনিসটা আসলে শুধুমাত্র যে গত কয়েক বছরের ডিমান্ড এটার উপরে ডিপেন্ড করে তা না, এটা হচ্ছে আরবানাইজেশনের উপরেও ডিপেন্ড করে, ঠিক আছে। স্যার আহ, মানে কি পরিমাণ মানে বাড়ছে অথবা কমছে সেটা কি স্যার আসতে পারে? কি কি পরিমাণ বাড়ছে অথবা কমছে? স্যার ভেহিকেলের মানে পরিমাণ কি পরিমাণ হচ্ছে বা মানে হ্যাঁ নতুন হ্যাঁ, আসছে? অবভিয়াসলি জি স্যার। অবভিয়াসলি। সো যে জিনিসগুলো আপনারা বলেছেন সবগুলাই ঠিক আছে, এই সবগুলাকে কিউমুলেটিভ। সো প্রথমে যে জিনিসটা দেখতে হবে, আসলে আপনি ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং কিসের জন্য করছেন? আপনি কি একটা এরিয়ার জন্য করছেন, জোনের জন্য করছেন, নাকি একটা সিটির জন্য করছেন, নাকি একটা দেশের জন্য করছেন, ঠিক আছে। সো ফর এক্সাম্পল যদি আমরা চিন্তা করি যে আমরা একটা ঢাকা শহরের জন্য করছি, ঢাকা শহরের ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং কিন্তু ঠিকভাবে করা হয় নাই, ঠিক আছে। আমাদের যে আপনারা হয়তো সমাজ বিজ্ঞানে আগে পড়ে এসেছেন যে একটা দেশের বা একটা শহরের বা যে কোনো কিছুর 25% জায়গায় এটা থাকা লাগে, 25% জায়গা এটা থাকা লাগে, তাই না? গাছপালা 25% থাকতে হয়, রাস্তাঘাট 25% থাকতে হয়। তো আমাদের ঢাকা শহরে আসলে রাস্তাঘাটের সংখ্যা অনেক অপ্রতুল, ইনসাফিসিয়েন্ট, খুবই কম রাস্তা, ঠিক আছে। আমরা যে পরিমাণ মানুষ
ঢাকা শহরে বাস করি সেই তুলনায় আমাদের রাস্তার পরিমাণ খুবই কম। এবং এটা যে শুধুমাত্র ঢাকার বৈশিষ্ট্য তা না, অন্য অনেক শহরেও এরকম হয়। কিন্তু ঢাকা শহরে এই প্রবলেমটা আরো ফার্দার এক্সাজারেটেড হয়েছে এই কারণে যে আসলে মিডিয়াম বা যে মোডের মাধ্যমে আমরা চলাচল করি সেটাও অ্যাপ্রোপ্রিয়েট না। ঠিক আছে, তো ঢাকা শহরে দেখা যাবে যে প্রচুর পরিমাণে প্রাইভেট কার আছে, তাই না? তো যেখানে রাস্তা কম সেখানে প্রাইভেট কারের মতো একটা বড় বাহন যেখানে মাত্র একজন অথবা দুইজন বসে, সেটা আসলে আপনার স্পেসকে প্রপারলি ইউটিলাইজ করছে না। যে কম পরিমাণ স্পেস আছে সেই স্পেসটাকে প্রপারলি ইউটিলাইজ করছে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের যখন ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং বলা হয়, এই জিনিসটা আসলে 1 বছর 2 বছর বা 5 বছরের একটা ব্যাপার না, এটা হচ্ছে 30 40 50 100 বছরের একটা ব্যাপার। ঠিক আছে, অনেক লং টার্মের একটা ব্যাপার। তো আপনি যদি আজকে ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং করেন, ঢাকা শহরের তো আর ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং এখন ওইভাবে করে লাভ নেই। ঠিক আছে, আনলেস আপনি পলিসি লেভেলে কোয়ালিটেটিভ চেঞ্জ আনেন। কিন্তু ধরেন ঢাকার বাইরে একটা এরিয়া, ঠিক আছে, সাভার আশুলিয়া, ওগুলোও তো এখন অনেক অনেক আরবানাইজড হয়ে গিয়েছে, কিন্তু যেসব জায়গা হয় নাই সেসব জায়গাটা যদি আপনি চিন্তা করেন, তখন আপনাকে ওইভাবে আপনার রাস্তার ব্যাপারটাকে ঠিক করতে হবে, ফিক্স করতে হবে। আপনাকে ফোরকাস্টিং করতে হবে যে আমার এখানে এখন এত পরিমাণ মানুষ বাস করে, এত পরিমাণ মানুষ বাস করে, তো 10 বছর পরে 20 বছর পরে কত পরিমাণ মানুষ বাস করবে এবং তাদের কি পরিমাণ ট্রাভেল ডিমান্ড অথবা নিড ক্রিয়েট হবে। আরো সিম্পল উদাহরণ দিই, যে আপনারা যে এখন আফতাবনগরে ইস্ট ওয়েস্টে পড়াশোনা করছেন, ইস্ট ওয়েস্টের আফতাবনগরে ঢোকার মেইন রাস্তাই তো এটা, তাই না? আফতাবনগরে ঢোকার মেইন রাস্তা এটা। তো এখন এই আপনারা যখন যেই সালে আপনারা ইস্ট ওয়েস্টে অ্যাডমিট হয়েছেন, মেবি 2018-19, হ্যাঁ, তো তখন আপনারা যখন ভিতরে ঘুরতে যেতেন অথবা সার্ভিং করতে গিয়েছেন, তখন গিয়ে দেখেছেন যে আফতাবনগরে বেশিরভাগ জমি ফাঁকা, তাই না? বেশিরভাগ জমি ফাঁকা, ওখানে আপনারা মাঠের মধ্যে সার্ভিং করতে পেরেছেন। কিন্তু এখন যদি আবার গিয়ে দেখেন, এখন দেখবেন যে অনেকগুলো বিল্ডিং উঠে গিয়েছে এবং আরো 5 বছর 10 বছরের মধ্যে কোয়াইট আমরা কনফিডেন্ট যে দেখবো যে আফতাবনগর পুরা বিল্ডিং এ ভরে গিয়েছে। শুধু বিল্ডিং এ দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না, মাঝখানে কয়েকটা রাস্তা আর বিল্ডিং দাঁড়ায় আছে, কোনো ফাঁকা মাঠ দেখা যাবে? যদি তাদের প্ল্যানের মধ্যে না থাকে তাহলে দেখা যাবে না। ঠিক আছে, তো এখন এতগুলা মানুষ যে ওখানে এসে থাকা শুরু করবে, তাদের সবারই তো স্কুল কলেজ অফিসে যেতে হবে, তাই না? তার মানে একটা হিউজ ট্রাভেল ডিমান্ড ক্রিয়েট হবে। এই ট্রাভেল ডিমান্ডটা কে মিট করবে? রাস্তাগুলা। কিন্তু রাস্তা কি নতুন করে আর হবে? মোস্ট প্রবাবলি নট। রাস্তায় যে কয়টা আছে সে কয়টাই। ঠিক আছে, তাহলে এখন আপনারা স্টুডেন্টের সামনের যে রাস্তাটাকে যতটুকু পাচ্ছেন, যতটুকু ফ্রি পাচ্ছেন, এই রাস্তাটা বড় রাস্তা, কিন্তু একটা পুরা এরিয়ার জন্য যদি এটাই একমাত্র এন্ট্রি অথবা এক্সিট পয়েন্ট হয়, দ্যাটস নট আ গুড সাইন। ঠিক আছে, তো আর 5 বছর 10 বছর পরে আপনি যদি স্ট্রেসে আসেন, তখন দেখবেন যে এই রাস্তাটা সারাক্ষণই জ্যামের মধ্যে পড়ে আছে। কারণ কি, এই যে ভিতরের যে একটা হিউজ পপুলেশন, তাদের যে একটা হিউজ ডিমান্ড ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, সেই ডিমান্ডটাকে মিট করার মতো যদি এনাফ রাস্তা, তারা যদি এনাফ প্ল্যানিং না করে থাকে, যদি 3-4 দিকে এন্ট্রি এক্সিটের ব্যবস্থা না করে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু এই রাস্তাটার অবস্থা খুব খারাপ হবে। এই রাস্তাটার অবস্থা খুব খারাপ হবে এবং এই রাস্তাটা ক্রস করে আপনি যেই কি বলে রামপুরা রাস্তাটাতে উঠবেন, রামপুরা ব্রিজের রাস্তা বা এই রাস্তাটাও কিন্তু খুব একটা বড় না, বড় কিন্তু খুব একটা বড় না, কিন্তু এই হিউজ পরিমাণ এই ডিমান্ডটাকে মিট আপ করার জন্য বড় না। এবং এই জিনিসটা কোথায় সবচেয়ে বেশি প্রবলেম করবে? পিক আওয়ার গুলাতে, যখন সকালবেলা অফিস শুরু হবে, আপনি দেখবেন যে সকাল 7টা-8টা থেকে জাম লাগবে, এই জাম 11টা-12টা পর্যন্ত চলবে। ঠিক আছে, আবার হয়তো মাঝখানে 2-3 ঘন্টা গ্যাপ থাকবে, তারপরে 5টার দিকে থেকে আবার জাম লাগা শুরু করবে, তখন আবার সবাই ব্যাক করা শুরু করবে, ওই 5টা থেকে আবার ধরেন 6টা-7টা পর্যন্ত ওই জ্যামটা লাগবে। ঠিক আছে, অন্য সময় হয়তো কম থাকবে। সো যে জিনিস আমি বলছিলাম যে ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং আসলে একটা লম্বা সময়ের জন্য করতে হয়। ঠিক আছে, এটা লম্বা সময়ের জন্য করতে হয় এবং এই জিনিসটাও আপনাকে খুব স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। যদি আপনি না করেন তাহলে ঢাকা শহরের মতো অবস্থা হবে। ঠিক আছে, ঢাকা শহরের মতো অবস্থা হবে যেখানে আপনার ডিমান্ড এবং সাপ্লাই এর ব্যালেন্স নাই, যেই পরিমাণ ডিমান্ড আছে সেই পরিমাণ সাপ্লাই নাই।
ঠিক আছে, সেই পরিমাণ সাপ্লাই নেই। যদি ডিমান্ড কম থাকে সাপ্লাই বেশি থাকে, সেটা কিন্তু একজন আপনার ইউজার হিসেবে আপনার ভালো। আপনি একজন যদি ইউজার হয়ে থাকেন তাহলে আপনার জন্য ভালো। আপনার ডিমান্ড কম, আপনি সহজে করে, যেমন ধরেন আপনার বিল একটা পেমেন্ট করতে হবে, আপনি বিল পে করতে এলেন, দেখলেন যে কোনো লাইন নাই, সুন্দরভাবে কাউন্টারে দাঁড়াইলেন, বিল পে করলেন, চলে আসলেন। কিন্তু যদি ওই একই জিনিস দেখেন যে বিল পে করতে গিয়ে আপনার সামনে 100 জন দাঁড়ায় আছে, ঠিক আছে, তাহলে হয়তো আপনাকে কি ওখানে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে। ঠিক আছে, এখন তো অনেক স্মার্ট বিল পেমেন্ট সিস্টেম আসছে। ঠিক আছে, সো ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং এটা হচ্ছে আমার একটা সেক্টর, যেখানে আমরা ভবিষ্যতে কি পরিমাণ ট্রিপ জেনারেট হবে, কিভাবে তারা ডিস্ট্রিবিউটেড হবে, কোন মোড ইউজ করে তারা ট্রিপটাকে এক্সিকিউট করবে, প্লাস হচ্ছে আমার নেটওয়ার্কটা কিভাবে ইকুইলিব্রিয়ামে থাকবে। এই জিনিসগুলো আপনার পড়া হয়, পড়ানো হয়, ডিসকাস করা হয়। ঠিক আছে, তো এটা আমাদের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার হিসেবে যেমন খুবই ইম্পর্টেন্ট, একইভাবে যারা আরবান প্ল্যানার, ঠিক আছে, একটা আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং নামে একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিভাবে শহর প্ল্যানিং করা লাগে। ঠিক আছে, শহর প্ল্যানিং করা লাগে। সো শহরের একটা অন্যতম একটা রিকোয়ারমেন্ট হচ্ছে এটা একটা যাতায়াত ব্যবস্থা। যাতায়াত ব্যবস্থা কিভাবে সেটাকে আপনার আপ টু ডেট রাখা যায়, কিভাবে প্ল্যানিং করলে সেখানে হচ্ছে আমরা ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে ব্যালেন্স রাখতে পারবো। ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে ব্যালেন্স রাখতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা আপাতত 2, 3, 4টা পর্যন্ত পেলাম, যে একটা হচ্ছে ট্রাভেল ডিমান্ড, একটা পেলাম জিওমেট্রিক ডিজাইন অফ হাইওয়েজ, পেভমেন্ট কনস্ট্রাকশন, রোডওয়ে অপারেশন এন্ড মেইনটেনেন্স। আর কি থাকতে পারে ট্রান্সপোর্টেশন সেক্টরে? বলেন, আর কারো মাথায় কিছু আসছে না? যারা অলরেডি পার্টিসিপেট করেন নাই তারা বলেন। কারণ ট্রান্সপোর্টেশন এমন একটা জিনিস যেটাতে সবার আসলে মানে একটা ওপিনিয়ন আছে, তাই না? ঢাকা শহরের জাম কিভাবে কমানো যায়, কি করা যায়, এটাতে আপনি যে কোনো মানুষের সাথে কথা বলেন, সেই আপনাকে দেখা যাবে যে এক্সপার্ট ওপিনিয়ন দিতে শুরু করেছে। যেমন বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে বলে, ক্রিকেট সম্পর্কে সবার একটা ওপিনিয়ন আছে, তাই না? সো আমি তো আপনাদের কাছে সেটা শুনতে চাচ্ছি যে আপনাদের কি মনে হয় যে ট্রান্সপোর্টেশনের আর কি কি সেক্টর থাকতে পারে? স্যার, হ্যাঁ, যে ভেহিকেল গুলো চলবে এইটার ব্যাপারে কি কোনো কিছু আসবে? ভেহিকেলের কি বলেন, আবার বলেন, শুনতে পাইনি। স্যার, আমাদের মানে রোড গুলো দিয়ে যে ভেহিকেল গুলো চলবে, মানে এগুলোর কি কোনো রেগুলেশন বা কি ধরনের ভেহিকেল চলবে এই টাইপের কোনো কিছু কি আসবে? অবশ্যই অবশ্যই আসতে পারে। এটাও আপনার স্যার ওই কন্ট্রোল। হ্যাঁ, 1 মিনিট, এটা শেষ করে নিই, তারপর আপনার কথা শুনতেছি। এটা একটা কন্ট্রোলের মধ্যে পড়ে। ঠিক আছে, কন্ট্রোলের মধ্যে পড়ে, যেটা একদম আমাদের ফার্স্ট টপিকটা ছিল। ঠিক আছে, সো কোন ধরনের ভেহিকেল চলবে, পলিসি মেকিং, পলিসি লেভেলের ডিসিশন, এমন ডিসিশন প্রায়ই নেওয়া হয়। ঠিক আছে, কি ডিসিশন? এক সময় হচ্ছে মিরপুর রোডের ওইদিকে, ওই যে মিরপুর রোড বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে আপনার ওই যে নিউ মার্কেটের সামনে, ঢাকা কলেজের সামনে, তারপরে এলিফেন্ট রোড, ধানমন্ডি, হ্যাঁ, এখানে যে রাস্তাটা আছে, ওই রাস্তার মধ্যে এক সময় সব প্রচুর রিক্সা চলতো। ওই রিক্সা চলার কারণে প্রচুর জ্যাম হতো। তো এক সময় সরকার কি ডিসিশন নিল যে মেইন রাস্তার উপরে কোনো রিক্সা চলতে পারবে না, রিক্সা যেতে পারবে ভিতর ভিতর দিয়ে। তারপরে তাদের অনেক সমস্যা হলো, তারা অনেক ঝামেলা করলো বা বললো যে আমাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে এটা আপনারা করতে পারেন না। তারপরে সরকার অনেক ধরনের ট্রাই করছে, যে মাঝখানে এই রাস্তাটাকে ভাগ করে দিচ্ছে, যে গাড়ি বাসের জন্য হচ্ছে 2 লেন, আর রিক্সার জন্য 5 দিক থেকে একটা চিকন লেন করে দিছে, কনক্রিটের ইয়া তুলে, ব্যারিয়ার দিয়ে। ঠিক আছে, তো এরকম বিভিন্ন রকম চেষ্টা করছে। তো এটা তো একটা পলিসি লেভেল ইয়া, যে রিক্সা রাস্তা চলতে পারবে কি পারবে না। একই রকম ভাবে আপনি যদি ব্রডার স্কেলে চিন্তা করেন যে আমি রাস্তায় প্রাইভেট কার চলতে দিব কি দিব না। ঠিক আছে, সাধারণত যেসব দেশে জায়গার কনস্ট্রেইন আছে, ঠিক আছে, জায়গার কনস্ট্রেইন আছে, অর্থাৎ জায়গা লিমিটেড, সেই সব দেশে প্রাইভেট কার ব্যবহার করা আসলে এক ধরনের অন্যায়। ঠিক আছে, কিন্তু একই সাথে আপনাকে চিন্তা করতে হবে, আপনি যদি বলেন, কালকে থেকে বলেন যে আচ্ছা কেউ আর প্রাইভেট কার ব্যবহার করতে পারবে না, ঠিক আছে, তাহলে আপনি কি তাদেরকে অল্টারনেট কিছু দিচ্ছেন? এবং সেই অল্টারনেট কি সেফ? সেই অল্টারনেট কি যত লেভেলের মানুষ সেটা ব্যবহার করবে সেটা ব্যবহার করার উপযোগী কিনা?
ঠিক আছে, যেমন প্রাইভেট বাস বা পাবলিক বাস, যেগুলো অনেকগুলোতে ভিড়ের কারণে মানুষ উঠতেই পারে না। ঠিক আছে, তো এখন যাদের সামর্থ্য আছে তারা হচ্ছে গাড়ি দিয়ে চলাচল করতেছে। এখন তাদেরকে যদি আমি বলি যে তোমরা প্রাইভেট কার ইউজ করতে পারবা না, এখন তোমরা বাসে চলাচল করো, কিন্তু বাস ওরকম নাই, এবং বাসে ওঠা খুবই ডিফিকাল্ট, অনেক লোকের সাথে ধাক্কাধাক্কি করে উঠতে হচ্ছে, পিক আওয়ারের কথা বলছি। ঠিক আছে, তখন সেটা আপনার একটা ফিজিবল সলিউশন হলো না। ঠিক আছে, সো অবভিয়াসলি আপনার কি ধরনের ভেহিকেল চলাচল করবে সেইটার কন্ট্রোল করতে পারে, কিন্তু আমার পলিসি মেকারকে, অথরিটিকে, গভর্নমেন্টকে আগে তার বিকল্প ক্রিয়েট করতে হবে। সো সেই বিকল্প কি হতে পারে, যে এখন যেটা ক্রিয়েট করতেছে মেট্রো রেল। তো মেট্রো রেল যদি ভালো মতো ক্রিয়েট করতে পারে এবং এটা যদি ভালো মতো তারা মেনটেন করতে পারে, মেনটেন করার কিন্তু একটা ব্যাপার আছে আমাদের বাংলাদেশে বা ঢাকা শহরে, মানে কোনো কিছু কিন্তু মেনটেন করা যায় না ঠিক মতো। ঠিক আছে, এটা আপনারা অনেকবার উদাহরণ দেখেছেন যে আমাদের রাস্তায় অনেক নতুন নতুন পরিকল্পনা তারা নিয়ে আসে। ঠিক আছে, যারা রং রোডে যায়, রং রোডে যাওয়ার জন্য তাদের আটকানোর জন্য একটা ওই রাস্তার মধ্যে একটা আপনার ওই যে এটাকে কি বলে, একটা সিস্টেম করেছিল যে আপনি যদি ঠিক দিকে চান তাহলে গাড়ির চাকার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি যদি উল্টা দিক থেকে আসতে চান তখন ওইটা হচ্ছে আপনার চাকাটাকে করে দিবে, পাংচার করে দিবে। ঠিক আছে, চোখা একটা জিনিস, স্পাইক। ঠিক আছে, চোখা তো সেটা কিছুদিন ছিল, তারপরে সেটা হলো না। তারপরে অনেক সময় যখন জাম বেড়ে যায় তখন কিন্তু হচ্ছে দেখা যায় ট্রাফিক পুলিশ অনেক নিজেদের মতো করে অনেক ধরনের আপনার কন্ট্রোল ইম্পোজ করে, যে আপনি যে জায়গায় রাইট টার্ন নিতে পারতেন সেই জায়গায় রাইট টার্ন নেওয়া বন্ধ করে দেয়, বলে যে না এখন রাইট টার্ন নেওয়া যাবে না, আপনি সামনে থেকে ঘুরে আসেন। এই টাইপের অনেক ধরনের মেজারমেন্ট তারা নেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, সো আপনি পলিসি লেভেলে কন্ট্রোল অবশ্যই করতে পারেন, কিন্তু আপনার কাজ হবে, বা আপনার না, গভর্নমেন্টের কাজ হবে সেটার আগে প্রপার অল্টারনেটের ব্যবস্থা করা। যেমন আমি উদাহরণ দিতে পারি সিঙ্গাপুরেও কিন্তু আমাদের দেশের মতো এরকম অবস্থা যে তাদেরও কিন্তু জায়গা কম, তাই না? সিঙ্গাপুর কিন্তু একটা ছোট দেশ। ঠিক আছে, তো তারা কিন্তু প্রাইভেট কার ব্যবহারকে লিমিট করার জন্য তারা একটা পলিসি সেট করেছে, সেটা হচ্ছে যে আপনি যদি রাস্তায় আপনার নিজের পার্সোনাল গাড়ি নামাতে চান আপনাকে অনেক বেশি পরিমাণে, এটাকে কি বলে, টোল দিতে হবে, টোল। ঠিক আছে, আপনার গাড়ি আছে ভালো কথা, আপনি যখন রাস্তাগুলো তো আসলে গভর্নমেন্টেরই, তাই না? আপনি যখন সরকারের রাস্তায় গাড়ি চালাতে যাবেন তখন কিন্তু আপনাকে টোল দিতে হবে, এবং এই টোলের পরিমাণ অনেক বেশি। তারা এমন ভাবে এটাকে সেট করছে যাতে এটাকে বিলাসিতার পর্যায়ে পড়ে যায়। আপনি যদি ওদের পাবলিক ট্রানজিট ইউজ করেন তাহলে হয়তো আপনার 10 টাকা খরচ হবে, সেখানে আপনি যদি আপনার নিজের প্রাইভেট কারে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চান আপনি যেতে পারবেন, আপনাকে নিষেধ করছে না, কিন্তু আপনাকে টোল দিতে হবে প্রায় 1000 টাকা। ঠিক আছে, 10 টাকা এগেনস্ট 1000 টাকা। তো এইভাবে হচ্ছে আপনি পাবলিককে আপনি নিরুৎসাহিত করতেছেন পাবলিক কার বা আপনার প্রাইভেট কার ইউজ করার জন্য। ঠিক আছে, নিরুৎসাহিত করতেছেন। তখন দেখবে যে আমার যদি একটা ট্রিপে আমার যদি 1000 টাকা দেওয়া লাগে তাহলে আমার কেমন করে চলবে, তাই না? তখন সে বাধ্য হই পাবলিক ট্রানজিট, কিন্তু তাদের অপশনটা কিন্তু আছে, অল্টারনেট অপশনটা আছে, তখন তারা সেটা ব্যবহার করতে পারে। ঠিক আছে, হ্যাঁ রুদ্র বলেন কি বলছিলেন? স্যার আমি বলছিলাম বাইসাইকেল, স্যার ট্রান্সপোর্টেশনের জন্য বাইসাইকেল যদি ব্যবহার করা যেত। কিসের জন্য? মানে বাইসাইকেল ট্রান্সপোর্টেশনের জন্য, তাহলে তার জ্যামটা কমতো একটু। গুড, বাইসাইকেল যদি ব্যবহার করা যেত, এবং এটা অনেক হেলথ বেনিফিট আছে, তো এইখানে চ্যালেঞ্জটা কি আমাদের ঢাকা শহরে আমরা যখন একটা সলিউশন বলবো, সলিউশনটাকে আমরা ক্রিটিক্যালি থিঙ্ক করব যে এটা করলে আমাদের পজিটিভ কি কি আসবে, নেগেটিভ কি কি আসবে, এবং কিভাবে এগুলোকে হ্যান্ডেল করা যেতে পারে। সো বাইসাইকেলের উদাহরণে পজিটিভ অনেক কিছু আমি দেখতে পাচ্ছি। পজিটিভ একটা হচ্ছে যে আমাদের হেলথ বেনিফিট অনেক। ঠিক আছে, আমাদের যারা ঢাকা শহরে থাকে, বিশেষ করে আমাদের জেনারেশনের পরবর্তী জেনারেশন যত আসতেছে ততই আমি দেখতেছি তাদের খেলার মাঠ ঘাটের সংখ্যা অনেক কমে যাচ্ছে। খেলার মাঠ প্রায় নাই বললেই চলে, এত বিশাল বিশাল এরিয়া, এত এত মানুষ থাকে সেখানে, খেলার মাঠ মাত্র একটা। ঠিক আছে, তাহলে দেখা যায় যে প্লাস খেলার মাঠে আপনার অনেক বাবা মা যেতেও দিতে চায় না, কারণ কি, সিকিউরিটির অভাব। খেলার মাঠে খেলতে গিয়ে ছেলে মেয়েকে ধরে নিয়ে গেছে, আর খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, তো এরকম বিভিন্ন চিন্তা করে অনেক বাবা মাই এখন কি করে, তাদের ছেলে মেয়েদেরকে বাসায় বন্দি করে রাখে, বিকাল বেলা হয়েছে বাইরে যেতে দেয় না। ঠিক আছে, তো এখন বাইসাইকেল হইলে আমাদের যেই সুবিধাটা হবে যে আমাদের হেলথ বেনিফিট অনেক পাবো। ছোট ছোট ছেলে মেয়েদের জন্য, বড়দের জন্য অনেক, আমাদের যে বয়স্ক অবস্থায় প্রচুর মানুষ ডায়াবেটিক্স এ ভুগে, তারপরে আরো হার্টের রোগে ভুগে, বিভিন্ন রোগে ভুগে, এগুলো কিন্তু যে শারীরিক পরিশ্রম হয় না, এই জন্যই সবাই সকালে উঠে
অফিসে যায়, একটা ডেস্কে বসে কিছু কাজ করে, আবার বিকেলে আসে, কোনো শারীরিক পরিশ্রম নাই। ঠিক আছে, সো ঢাকা শহরে অনেক মানুষের লাইফস্টাইল এরকম হয়ে গিয়েছে। সো এইটা বাইসাইকেলের মাধ্যমে করা যেতে পারলে তাদের অনেক সুবিধা হতো, তাদের হেলথ বেনিফিট অনেক থাকতো। এবং এটা যেহেতু পরিবেশ বান্ধব হতো, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, কারণ কি কোনো ধরনের জ্বালানি পুড়তেছে না। ঠিক আছে, কোনো ধরনের জ্বালানি পুড়ছে না, সো সেই জন্য এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হতো, আপনি পলিউশন কমাইতে পারতেন, অনেক সুবিধা। অসুবিধা কি কি রুদ্র বলেন দেখি, দু একটা অসুবিধার কথা বলেন দেখি, স্যার বা অসুবিধা বলতে স্যার কনসার্ন বেশি কি। দূরে, স্যার বেশি একটা দূরে যাওয়া পসিবল হবে না। গুড, বেশি দূরে যাওয়া যাবে না, হ্যাঁ হতে পারে। আর স্যার আর বয়স্কদের বেশি জন্য এটা একটা প্রবলেম হতে পারে স্যার। বয়স্কদের জন্য প্রবলেম, গুড গুড। সবাইকে যে করতে হবে নট নেসেসারিলি, মানে এমন না যে আমাদের অন্য কোনো অপশন থাকবেই না। ঠিক আছে, আমাদের অন্য অপশনও থাকবে, এটা একটা ইন্টিগ্রেটেড পার্ট হিসেবে থাকবে। ঠিক আছে, এটা ইন্টিগ্রেটেড পার্ট হিসেবে থাকবে। So, আমি প্রথম সমস্যাটা বলি, যেটা হচ্ছে আপনার সেফটি। সেফটি, ঠিক আছে, সেফটিটা কিভাবে আসতেছে, যে আপনারা দেখেন যে ঢাকা শহরের মধ্যে যেহেতু জাম অনেক বেশি, গাড়ি ঘোড়া অনেক বেশি চলাচল করে, সেখানে কিন্তু আপনার সেইভাবে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি অনেক কম। ফ্যাটাল মানে হচ্ছে কি মানুষ মরে যাওয়া। একটা অ্যাক্সিডেন্টে যদি মানুষ মরে যায়, একজন মানুষও যদি মরে, সেটাকে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট বলা হবে। ঠিক আছে, আর কি কি অ্যাক্সিডেন্টের টাইপ আছে? ফ্যাটালের পরে আছে ইনজুরি অ্যাক্সিডেন্ট। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ইনজুর্ড হয়েছে, আমার প্যাসেঞ্জার অথবা পেডেস্ট্রিয়ান যে কেউ ইনজুর্ড হয়েছে, তার হাতে ব্যথা পেয়েছে, পায়ে ব্যথা পেয়েছে, হাসপাতালে যাওয়া লাগছে, অথবা ফার্স্ট এইড নেওয়া লেগেছে, এটা হচ্ছে ইনজুরি অ্যাক্সিডেন্ট। আর আরেকটা কি আছে? প্রপার্টি ড্যামেজ অনলি, অর্থাৎ মানুষ আহত হয় নাই, হ্যাঁ মানুষ আহত নিহত কোনোটাই হয় নাই, কিন্তু প্রপার্টি ড্যামেজ হয়েছে। প্রপার্টি ড্যামেজ আপনার গাড়ি আপনার কি বলে ভচকায় গেছে, অথবা গাড়িটা গিয়ে একটা বিল্ডিং এ ধাক্কা দিছে, দেয়ালে ধাক্কা দিছে, দেয়াল ভেঙে গেছে, ঠিক আছে, এটা গেটের মধ্যে ঢুকে পড়ছে, ঠিক আছে, প্রপার্টি ড্যামেজ হয়েছে। তো এই তিন টাইপের অ্যাক্সিডেন্ট হয়। ঠিক আছে, তো এখন ঢাকা শহরের মধ্যে যেহেতু আমার গাড়ি ঘোড়া অনেক বেশি, জাম বেশি, ঠিক আছে, ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি কিন্তু তুলনামূলকভাবে কম। কারণ কি, ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য একটা থ্রাস্টের দরকার হয়, ফোর্সের দরকার হয়। ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু আপনার ওইভাবে স্পিডিং করা পসিবল হয় না দেখে হয় না। কিন্তু তারপরও কিছু পরিমাণ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়। কাদের উপরে হয়? আপনি যদি অবজার্ভ করে দেখেন, হ্যাঁ রিসেন্ট টাইমে যত ঢাকা শহরের মধ্যে, আমি হাইওয়ের কথা বলতেছি না, ঢাকা শহরের মধ্যে সেগুলো দেখবেন আইদার পেডেস্ট্রিয়ান অথবা বাইসাইক্লিস্ট অথবা মোটর বাইকার, এদের অ্যাক্সিডেন্ট গুলা হচ্ছে আপনার ফ্যাটাল হয়ে থাকে। ঠিক আছে, এর কারণ কি? এরা হচ্ছে ওপেন, এক্সপোজড। কোনো কারণে যদি একবার ব্যালেন্স হারায় পড়ে যায়, পাশ দিক থেকে গাড়ি যদি না থামায়, চাপা দিয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ফ্যাটালিটি হওয়ার চান্স অনেক হাই। ঠিক আছে, এবং আমাদের ঢাকা শহরে যেখানে মানুষের টেন্ডেন্সি হচ্ছে আগে যাওয়ার, ঠিক আছে, এবং এই টেন্ডেন্সির জন্য আপনি যে তাদেরকে খুব বেশি দোষ দিবেন তাও আমি বুঝতে পারি না। কারণ হচ্ছে তারা এক জায়গায় ওয়েট করতে 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 এতক্ষণ অধৈর্য হয়ে যায় যে যখনই তারা যাওয়ার চান্স পায়, তখন অন্যকে আগে যেতে দিতে চায় না। ঠিক আছে, অন্যকে আগে যেতে চায় না। তো আপনি যখন একটা মিক্সড ট্রাফিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন, অর্থাৎ একই রাস্তার বাম পাশ দিক দিয়ে আপনার বাইসাইক্লিস্ট যাবে, তখন কিন্তু আপনাকে এক্সট্রা, আপনি যদি গাড়ির ড্রাইভার হয়ে থাকেন, আপনি যদি বাইকার হয়ে থাকেন, ট্রাকের ড্রাইভার হয়ে থাকেন, আপনি কিন্তু এক্সট্রা কশাস হিসেবে চালাতে হবে। ঠিক আছে, এক্সট্রা কশাস হিসেবে চালাতে হবে যদি আপনারা সেম রোড শেয়ার করেন। ঠিক আছে, এবং এর বিষয়ে রুলসও আছে। আমাদের বাংলাদেশে তো নাই, বাংলাদেশে তো বাইসাইকেলের লেনই নাই আলাদাভাবে সেইভাবে। ঠিক আছে, কিন্তু বিদেশে যেসব জায়গায় বাইসাইকেলের লেন আছে, সেই সব জায়গায় ড্রাইভারদেরকে প্রপার ইনস্ট্রাকশন দেওয়া হয়, তুমি যখনই তোমার একটা পাশে বাইসাইকেল দিবে তখন তোমার এক্সট্রা কশাস হতে হবে। ঠিক আছে, হ্যাঁ বলেন, কে বলছিলেন? স্যার আমাদের ঢাকায় তো স্যার কিছুদিন আগে দেখলাম বাইসাইকেলের জন্য লাইন আলাদা লেন করা হয়েছে। পরে হ্যাঁ, স্যার এখানে আর কি গাড়ি বাস তারা আর কি অকুপাই করে ফেললো। সেটাই আমি বলছি যে বাংলাদেশে আসলে অনেক কিছুই ট্রাই করা হয়েছে এবং হচ্ছে, কিন্তু আসলে কোনোটাই আসলে আমরা মানে প্রপারলি ইউটিলাইজ করতে পারি না বা মেনটেন করতে পারি না। মেইন রিজন হচ্ছে আসলে ডিমান্ড। যখন ডিমান্ড এত বেশি থাকবে সাপ্লাইয়ের চেয়ে, তখন আসলে ডিসিপ্লিন করা খুবই ডিফিকাল্ট। ঠিক আছে, এটা আপনি যে কোনো সেক্টরে আপনি দেখেন, ধরেন আপনি একটা ভালো কাজ করতে যাচ্ছেন, আপনি গরিব মানুষদের খাবার দিতে যাচ্ছেন, তো আপনার কাছে আছে 20 প্যাকেট খাবার। আপনি একটা জায়গায় গিয়ে বললেন আমি এখন তোমাদেরকে 20 প্যাকেট খাবার দিব, কিছুক্ষণের মধ্যে দেখবেন ওখানে 20 জনের জায়গায় 400 জন চলে আসছে। তখন আপনি কি করবেন? কাকে দিবেন কাকে দিবেন না, এবং তারাও তো তখন সেটা নেওয়ার জন্য কি করবে,
তারা অ্যাগ্রেসিভ হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য আসলে কোনো কিছু মেনটেন করা ডিফিকাল্ট হয়ে যায়। সো ডিমান্ড যদি বেশি হয় আসলে অনেক কিছু দিয়েই আপনি এটাকে মেনটেন করতে পারবেন না, তখন হচ্ছে আপনাকে স্ট্রিক্ট কিছু ওয়েতে যেতে হবে, স্ট্রিক্ট কিছু ওয়েতে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো আপনি একটা কমেন্ট করেছিলেন কি জানি, বেশি দূরত্বে যাওয়া যাবে না বাইসাইকেলের মাধ্যমে, এটা একটা ইম্পর্টেন্ট। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমি এটা বলে নিই, তারপরে রুদ্রের কাছে ব্যাক করছি। তো বেশি দূরত্বে যাওয়া যাবে না। তো এইখানে কিন্তু একটা প্ল্যানিং এর ব্যাপার আছে। আমরা যে ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং এর প্ল্যানিং এর কথা বলছিলাম, এখানে কিন্তু একটা প্ল্যানিং এর ব্যাপার আছে। তো ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং এর শুরুতেই কিন্তু প্ল্যানিং করা হয় যে আসলে এখান থেকে কোন জায়গায় যাওয়ার, ধরেন আপনি একটা এরিয়াতে আছেন, আপনি আফতাবনগরে বাস করছেন, আফতাবনগর থেকে আপনার আজিমপুরে যাওয়ার, উত্তরায় যাওয়ার, ধানমন্ডিতে যাওয়ার, তারপর এদিকে মতিঝিলে যাওয়ার কি পরিমাণ ডিমান্ড হতে পারে, এটা বের করা একটা এরিয়া থেকে অন্য একটা এরিয়ায় যাওয়ার কি পরিমাণ ডিমান্ড হতে পারে। সো এখন আমাদের ডিমান্ড গুলো কিভাবে আসে, ধরেন আমরা একটা পরিবারের কথা চিন্তা করি, পরিবারে বাবা মা আর 2 ছেলে মেয়ে আছে। সো বাবা সকালবেলা অফিসে যাবে, মাও হয়তো অফিসে যেতে পারে, তাদের অফিসে যাওয়ার একটা ডিমান্ড আছে। ছেলে মেয়ে স্কুল কলেজে পড়াশোনা করে, তাদের স্কুল কলেজে যাওয়ার একটা ডিমান্ড আছে, ঠিক আছে। তো এখন আপনি চিন্তা করে দেখেন যে মেবি তারা থাকতেছে আফতাবনগরে, বাবার অফিস হচ্ছে মতিঝিলে, মায়ের অফিস হচ্ছে মেবি গুলশানে, ছেলে পড়ে ঢাকা কলেজে, মেয়ে পড়ে হচ্ছে ভিকারুননিসা, ঠিক আছে। সো তারা থাকতেছে আফতাবনগরে, কিন্তু তারা প্রায় ঢাকা শহর পুরোটাই কভার করতেছে, তাই না? প্রায় ঢাকা শহরের পুরোটাই তারা কভার করছে। কিন্তু এমন ভাবে যদি আমরা ডিসাইড করতাম, বিদেশে এই রীতিটা আছে যে আপনি জব অন্য জায়গায় করতে পারেন, সমস্যা নাই, জব আপনি যে কোনো জায়গায় করতে পারেন, আপনি ভালো জব পাইলে আপনি করবেন, আপনার বেনিফিট ওরকম আপনি পাবেন। কিন্তু আপনি যেই জায়গায় থাকবেন বলে ডিসাইড করবেন, হ্যাঁ, ওই এরিয়াতে যেই স্কুল আছে, কলেজ আছে, আপনার ছেলে মেয়েকে ওই স্কুল কলেজেই পড়াতে হবে বাধ্যতামূলক ভাবে। ভালো স্কুলে পড়বে দেখে ওখানে চলে যাবে, এটা পসিবল নয়। এখানে আপনি যদি আফতাবনগরে থাকেন, আফতাবনগরের যদি স্কুল থাকে, আপনাকে আফতাবনগর স্কুল কলেজে আপনার ছেলে মেয়েকে পড়াইতে হবে। এটা করলে কি সুবিধা হচ্ছে, তাদের ছেলে মেয়ে যে আফতাবনগর থেকে ঢাকা কলেজের পর্যন্ত যে ট্রিপটা মেক করতো, অথবা ভিকারুননিসা পর্যন্ত যে ট্রিপটা মেক করতো, সেই ট্রিপটা কিন্তু আর তাদের মেক করা লাগতেছে না। আফতাবনগরই থাকে, আফতাবনগর স্কুল, তারা হেঁটেই চলে যেতে পারে, অথবা রিক্সা করে চলে যেতে পারে, ঠিক আছে। তো এই যে ট্রিপের সংখ্যাটা কমানো, ঠিক আছে, ওয়াইজলি আপনার চিন্তা ভাবনা করার মাধ্যমে ট্রিপের সংখ্যাটা কমানো। এখন পরিবারের একজন হয়তো দূরে গিয়ে জব করতে পারে, সেটা সমস্যা নাই, সে যদি ভালো জায়গায় জব পায়, ঠিক আছে। যেমন মতিঝিলে জব পেয়েছে, মতিঝিলের আশেপাশে তো রেসিডেন্সিয়াল এরিয়া মানে একটু দূরেই হবে, ঠিক আছে, মতিঝিল তো একটা বাণিজ্যিক এরিয়া, ঠিক আছে, সেটাতে সমস্যা নেই। কিন্তু ছেলে মেয়ে বা অন্য যেই জিনিসগুলো আছে, অথবা মার্কেটিং, ঠিক আছে, তো ঢাকা শহর তো এখন মার্কেটের শহর হয়ে গিয়েছে, প্রায় সব জায়গায় মার্কেট আছে। আপনাকে কেন একটা জিনিস কিনতে নিউ মার্কেটে যাওয়া লাগবে, এলিফেন্ট রোডে যাওয়া লাগবে, বা ওইদিকে যাওয়া লাগবে? আপনি আফতাবনগরে থাকেন, আপনি এখানে কাছের কাছের যে মার্কেটটা আছে সেখানে যান, তাই না? তো এইভাবে জিনিসগুলাকে আপনার যদি মডিফাই করা হয়, তাহলে কিন্তু দেখা যায় যে প্রচুর পরিমাণে ট্রিপের সংখ্যাকে রিডিউস করা যায়, ঠিক আছে, প্রচুর পরিমাণ ট্রিপের সংখ্যাকে কিন্তু রিডিউস করা যেতে পারে, ঠিক আছে। এটাও কিন্তু একটা পলিসি লেভেল ডিসিশন থেকে আসে, আচ্ছা, রুদ্র আপনি হাত তুলেছিলেন, বলেন। স্যার, শহরে তো বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট দেখা যায় রোডে। তো আমি বলতে চাচ্ছিলাম যে এই রোডের স্যার যদি সাইড ডিস্টেন্স রাখা হয়তো, তাহলে স্যার এই রাখাটাও তো জরুরি না স্যার ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে? সাইড ডিস্টেন্স বলতে কি বোঝাচ্ছেন আপনি? মানে সাইড ডিস্টেন্স বলতে বিভিন্ন ধরনের হাঁটা চলার ব্যাপারটা, প্রত্যেকটা রোডে অনেক সময় দেখা যায় হাঁটা চলার জায়গাটা খুব কম থাকে, এর জন্য অ্যাক্সিডেন্ট দেখা যায়। আচ্ছা, এখানে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে ওই রাস্তাটার টাইপ কিরকম, সব রাস্তায় হাঁটাচলা করা জরুরি না, ঠিক আছে, সব রাস্তায় হাঁটাচলা করা জরুরি না। অবভিয়াসলি লোকাল রাস্তায় মানুষজন হাঁটাচলা করবে, কিন্তু আপনি যদি বলেন মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষজন হাঁটাচলা করবে, সেটা আসলে অ্যাকসেপ্টেবল না, তাই না? অথবা একটা হাতির ঝিল হওয়ার পরে মানুষজন হাতির ঝিলকে একটা আসলে এটাকে কি বলে, জগিং স্পট হিসেবে ধরে নিচ্ছে, যে সকালবেলা বিকালবেলা প্রচুর মানুষ হাঁটাচলা করে, অনেক সময় রাস্তাও পার হয়, ঠিক আছে। তো এখন
এই কয়েকটা টাইপ ছাড়া যেসব রাস্তা হচ্ছে বাণিজ্যিক এরিয়া, সেসব জায়গাতে আসলে মানুষের হাঁটাচলা করার ওইভাবে দরকার নেই। যদি আপনার নিড থাকে যে ওইসব জায়গা থেকে মানুষজন প্রায় বের হবে, বের হয়ে এইদিকে যাবে ওইদিকে যাবে, যাওয়ার দরকার আছে, তাহলে সেটা আলাদা ব্যাপার। তখন হাঁটা চলার অবশ্যই ব্যবস্থা করতে হবে, পেডেস্ট্রিয়ান ফ্যাসিলিটিস দিতে হবে। এই ব্যাপারেও আসলে এটাও ট্রান্সপোর্টেশন একটা সেক্টর, যে পেডেস্ট্রিয়ান ফ্যাসিলিটি। আমি যেটা বলছিলাম আগে যে ফ্যাটালিটি অ্যাক্সিডেন্ট হয় কোথায়, পেডেস্ট্রিয়ান আর বাইকার এদের উপরে সবচেয়ে বেশি হয়, যারা সবচেয়ে বেশি এক্সপোজ। একটা পেডেস্ট্রিয়ান রাস্তায় যে পথিক হাঁটাচলা করতেছে, পথচারী, হ্যাঁ, তাকে আসে একটা গাড়ি জোরে ধাক্কা দিলেই তো উনি মারা যাবেন। রাস্তায় একটা গাড়ি এসে জোরে ধাক্কা দিলেই তো উনি মারা যাবে, তাই না? সো তাদের সিকিউরিটি এনশিওর করার জন্য তাদের হাঁটার আলাদা লেন করে দেওয়া, এবং তারা যখন রাস্তা ক্রস করতে যাবে ক্রস ওয়াক ইউজ করা, এক্ষেত্রে পেডেস্ট্রিয়ানদের অনেক দোষ আছে। পেডেস্ট্রিয়ানদের অনেক দোষ আছে কি, তারা তাদের যখনই মনে হয় তখনই তারা ঘুরে রাস্তা পার হতে শুরু করে দেয়, ঠিক আছে? তারপরে আরো পেডেস্ট্রিয়ানদের অনেক দোষ আছে যে একটা সিগন্যাল ধরেন অনেকক্ষণ ধরে বন্ধ আছে, 10-15 মিনিট ধরে বন্ধ আছে, যখনই সিগন্যালটা ছাড়বে তখনই গাড়ি ঘোড়াগুলা চেষ্টা করবে খুব দ্রুত চালিয়ে সিগন্যালটাকে ক্রস করতে। কারণ কি, সে যদি আরেকবার আটকে পড়ে তার আরো 15-20 মিনিট চলে যাবে, 10-15 মিনিট চলে যাবে, ঠিক আছে? তো এই সময়ে যদি একজন মানুষ, ঠিক আছে, যদি হাত বাড়িয়ে গাড়িকে থামতে বলতে বলতে রাস্তা ক্রস করতে চায়, তাহলে কিন্তু সেটা ড্রাইভারের পক্ষে অনেক সময় করা সম্ভব নাও হতে পারে। কারণ কি, সে এখন একটা টেন্ডেন্সিতে আছে এক্সিলারেট করে তাড়াতাড়ি সিগন্যালটাকে ক্রস করার জন্য, ঠিক আছে? এই সময় যদি কেউ হাত বাড়ায়ও, কিন্তু তাকে কিন্তু আপনার অনার করা অনেক সময় ড্রাইভারের পক্ষে সম্ভব হবে না। কারণ কি, সে হচ্ছে এক্সিলারেশন করতেছে, সে হঠাৎ করে জোরে ব্রেক দিতে পারলেও তার হয়তো ধাক্কা লেগেও যেতে পারে, তাই না? তো এখানেও পেডেস্ট্রিয়ানকেও হচ্ছে আপনাকে কি করতে হবে, রুলস ফলো করতে হবে। যেসব রাস্তায় হাই স্পিডে গাড়ি চলে সেসব রাস্তায় আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে ওভারব্রিজ ক্রিয়েট করা হয়েছে। ওভারব্রিজ বেশিরভাগ মানুষ ইউজ করে না, অনেকে পরিশ্রমের জন্য করে না, অথচ তারাই দেখা যায় যে সকাল বিকাল বাসার মধ্যে জগিং, জগিং এর ওটাকে কি বলে, দৌড়ায় যে ওটাকে কি বলে, বাসার মধ্যে দৌড়ায় যে কি বলে, ট্রেডমিল স্যার। ট্রেডমিলের মধ্যে তারা সকাল বিকাল দৌড়ায়, কিন্তু দেখা যাবে যে কি, ওভারব্রিজ আছে, ওভারব্রিজ দিয়ে ক্রস করবে না। এত কষ্ট করে ওভারব্রিজে কি ওঠে? হ্যাঁ, ওভারব্রিজে কি ওঠে? আবার ওইদিকেও সমস্যা আছে, ওভারব্রিজ গুলাতে কোনো বয়স্ক লোক বা এই টাইপের মানুষদের যাতায়াতের কোনো সিচুয়েশন নাই, তো তারা কিভাবে ক্রস করবে সেটারও কোনো চিন্তা ভাবনা নাই, ঠিক আছে? তো আমাদের সমস্যা দেখা দেখাচ্ছে বহুমুখী সমস্যা। অন্যতম একটা সমস্যা হচ্ছে আমরা কোনো রুলস মানতে চাই না, আমরা সবাই হচ্ছে স্বার্থপর, আমরা শুধু নিজেদের স্বার্থটাই দেখি, স্যার এইটুক করলেই আমার হয়ে যাবে, আমি এইটুকুই করবো, আমি এই কাজটা করার কারণে অন্যের কোনো সুবিধা হচ্ছে কি হচ্ছে না, অন্যের অসুবিধায় পড়ছে কিনা, সেটা আমরা কখনোই চিন্তা করি না। বলেন স্যার, এই যে ক্যাপিটাল সিটি আরেকটা বানানো যায় না? মনে করেন যে সবাই তো ঢাকামুখী হচ্ছে সবসময়। অবভিয়াসলি বানানো যায়। সো এই ধারণাগুলো যে নতুন ধারণা তা কিন্তু না, ঠিক আছে? ঢাকা শহরে জামের কারণে অসহনীয় যে বড় কষ্ট, যানজটে এত সময় ধরে বসে থাকা, এই যে আপনি বলেন আরেকটা সিটি বানানো, এটা কিন্তু খুবই পসিবল, তাই না? ঢাকার বাইরে আরেকটা সিটিকে করা, যেমন ধরেন ঢাকা শহর এখন একটা বিজি সিটি হয়ে গেছে, এখন এটার অনেকগুলা জিনিস কিন্তু ঢাকার বাইরে সহজেই নিয়ে ট্রান্সফার করা সম্ভব। ঢাকা শহরে প্রচুর গার্মেন্টস আছে, গার্মেন্টস গুলা তো আসলে ঢাকা শহরে থাকার তেমন কোনো দরকার নেই। কি দরকার? যাতায়াত ব্যবস্থা ভালো, ঠিক আছে? এখন জিনিসগুলো হচ্ছে আপনার একটা সাইকেল, ঠিক আছে? যেমন ধরেন আপনি একটা ডিসিশন নিতে চান সরকার হিসেবে যে পাবলিক বাসের সিস্টেমকে আপনি ইমপ্রুভ করতে চান, আপনি যদি এমন একটা ডিসিশন নেন যে ডিসিশনটা হচ্ছে আপনার পরিবহন সেক্টরের লোকেদের স্বার্থের এগেনস্টে যাবে, তখনই তারা আন্দোলন শুরু করবে, বলবে এই নিয়ম মানি না, তাই না? যে আপনারা তো জানেন যে 2018 সালে যে ছাত্র আন্দোলন হইলো, এই আন্দোলনটার মানে উদ্দেশ্য তো খুবই মহৎ, যে সেফটি ইনশিওর করতে হবে, তাই না? তো ওইটার জন্য যে আপনার বাস মালিক, কর্মচারী, ড্রাইভার, এদের উপরে যে কিছু রুলস আপনার মেনটেন করার চেষ্টা করা হলো, তো তখনই তারা কিন্তু আন্দোলনে গেল, এবং তাদের এত পাওয়ার আছে, মানে এই জিনিসটা এমন ভাবে সিন্ডিকেটেড হয়ে আছে যে তারা যদি বলে আমরা বাস চালাবো না, তাহলে ঢাকা শহর অচল হয়ে যাবে,
তারা যদি একজোট হয়ে বলে, পরিবহন কর্মচারী বা তাদের সমিতি যদি বলে আমরা বাস চালাবো না, ঢাকা শহরে বাস চালাবো না, বা ঢাকা শহরে কজন মানুষের গাড়ি আছে? বেশিরভাগ মানুষেরই নেই। তো ওই মানুষগুলা অবর্ণনীয় কষ্টে পড়বে। আপনারা দেখেন তো বিভিন্ন হরতালের দিন বা যখন বাস বন্ধ থাকে তখন তো দেখেন যাতায়াতের অবর্ণনীয় কষ্ট। সো দেখা যাচ্ছে যে একটা আরেকটার সাথে সাইকেলের সাথে জড়িত। আপনি যখনই কোনো একটা প্ল্যানিং করতে চান তখন ওই প্ল্যানিং এ যাদের স্বার্থের আঘাত হবে তারাই কিন্তু জিনিসটাকে বাধা দিবে। ঠিক আছে, আপনি যদি এমন প্ল্যানিং করতে চান যে ঢাকা শহর থেকে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরাই ফেলবেন, ঢাকার বাইরে নিয়ে যাবেন, তাই না? শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, তাদের কি বলে রেসিডেন্ট হল থাকবে, তাদের ঢাকা শহরে থাকার কি দরকার? কোনো দরকার নেই। ঠিক আছে, অথবা আপনি চিন্তা করলেন যে আপনি সব গার্মেন্টস সেক্টরকে বাইরে পাঠিয়ে দিবেন, গার্মেন্টস একটাও ঢাকা শহরে থাকতে পারবেন, ঢাকা শহর শুধু হচ্ছে বসবাস আর অফিস করার শহর হবে। ঠিক আছে, তখনই হচ্ছে যারা বিজনেসম্যান তারা বলবে যে আমার গার্মেন্ট যদি আমি বাইরে নিয়ে যাই তাহলে সেখান থেকে আমাকে যদি এক্সপোর্ট ইম্পোর্ট করতে চাই, হ্যাঁ এক্সপোর্ট ইম্পোর্ট করতে গেলে আইদার প্লেনের মাধ্যমে অথবা জাহাজের মাধ্যমে, যেভাবে আমাকে করা লাগে, তো সেই পর্যন্ত আমার একটা কস্ট বাড়া যাবে, তাহলে আমার প্রোডাক্টের কস্ট বাড়া যাচ্ছে, প্রোডাক্টের কস্ট বাড়ে গেলে আমার বিজনেস ক্ষতিগ্রস্ত হবে, সো আমরা করবো না। তো তারা সরাসরি তো বলবেন আমরা করব না, তারা কিভাবে বলে? তাদের সাথে রাজনীতিবিদদের কানেকশন আছে। সো রাজনীতিবিদরা তো ফান্ডিং এ চলে, বিভিন্ন ফান্ডিং এ চলে, তাই না? এই ফান্ডিং এর একটা ফান্ডিং তো আসে আসলে বিজনেসম্যানদের কাছ থেকে। ঠিক আছে, তো তারা বিজনেসম্যানদের বলে তোমরা এটা করতে পারবা না, তখন বিজনেসম্যান, তখন রাজনীতিবিদরা আসলে এটা করতে পারে না, মন্ত্রী মিনিস্টার যাই হোক না কেন করতে পারে না। ঠিক আছে, একই রকম ভাবে যে ট্রাফিক আইনের ব্যাপারে যতগুলা আইন অ্যাপ্লাই করতে চেয়েছে সবসময় বাধার মুখোমুখি হয়েছে। ঠিক আছে, তো করতে গেলেই তারা এই বাস বন্ধ করে দিয়ে ঢাকা শহরকে অচল করে দেয়, তখন আবার সরকার বাধ্য হয়ে আবার আবার তাদের দাবি মেনে নিতে বাধ্য হয়। ঠিক আছে, তো এরকম একটা ভিসাস সাইকেল চলছে যে এই অনেক কিছুই আসলে করা সম্ভব, কিন্তু ওইটা পসিবল হচ্ছে যদি সবাই দেশের উন্নতি চায়, আমরা আসলে মুখে অনেক বলে থাকি যে আমাদের অনেক দেশপ্রেম, আমরা এই করি আমরা সেই করি, আসলে বাঙালিদের দেশপ্রেম অনেক কম। ঠিক আছে, বাংলাদেশিদের দেশপ্রেম অনেক কম, তাই না? দেশপ্রেম আপনার কাজে বোঝা যাবে, কথায় না, কাজে বোঝা যাবে। ঠিক আছে, আপনার বাংলাদেশের ঢাকা শহরের অবস্থা খুব খারাপ। ঢাকা শহর যে কোনো আপনার ইন্ডেক্সে, লাইভেবিলিটি ইন্ডেক্স আপনারা তো প্রায় দেখেন, খবরে আসে যে বসবাস উপযোগী শহর, বসবাস অনুপযোগী শহর, ঢাকা শহর প্রায় শেষের দিকে, নিচের দিকে, তলানির দিকে, থার্ড ওয়ার্স্ট সিটি। থার্ড ওয়ার্স্ট সিটি। ঠিক আছে, এবং যদি দুর্নীতির কথা চিন্তা করেন, দুর্নীতির দিক থেকেও দেখা যায় বাংলাদেশ চ্যাম্পিয়নের দিকে থাকে। যে মনে 2002-03 দিকে মনে চ্যাম্পিয়ন হয়েছিল, তারপরেও এখন চ্যাম্পিয়ন না হলেও ওইটার কাছাকাছি আছে। যে কোনো সরকারি অফিসে বা সরকারি বেসরকারি যে কোনো জায়গাতেই মানে অনেক ক্ষেত্রেই আপনার ঘুষ ছাড়া ছাড়া কোনোই কাজ হয় না। তো আমরা যদি খালি মুখে বলি যে আমরা দেশপ্রেমিক, হ্যাঁ আমাদের কাজে সেটার কোনো রিফ্লেকশন না আসে, তাহলে তো সেটা ভণ্ডামি হয়ে যায়, তাই না? মুখে শুধু বলি দেশপ্রেমিক, কাজে কোনো রিফ্লেকশন নেই। আমি হচ্ছে দুর্নীতি করি, আমি আমার যে কাজটা করে দেওয়ার কথা সেটা আমি ঘুষ না নিলে করি না, হ্যাঁ, অথবা এখানে ভালো একটা রুল বা ল ইমপ্লিমেন্ট করলে সবার ভালো হবে। ঠিক আছে, যেমন ধরেন একটা রুল কি হইতে পারে যে এই লাইসেন্স গুলা, কারা গাড়ি চালাতে পারবে, লাইসেন্স গুলা, এবং কোন গাড়ি চলতে পারবে, গাড়ির ফিটনেস। ঠিক আছে, এই দুইটা জিনিসই যদি ঠিক মতো অ্যাপ্লাই করতে চান, দেখেন ঢাকা শহর থেকে কত ড্রাইভার আর কত বাদ পড়ে যায় গাড়ি। এই যে আপনার মেয়াদ উত্তীর্ণ না তো, মানে ফিটনেস বিহীন গাড়িগুলা, যারা হচ্ছে প্রচুর পরিমাণে পলিউশন ক্রিয়েট করে, তাই না? এটা তো একটা মেকানিক্যাল সিস্টেম। আপনার আপনার জ্বালানি দিচ্ছেন, আইদার গ্যাস অথবা তেল, ডিজেল, যেটাই দিচ্ছেন সেটাকে পুরাচ্ছে, শক্তি প্রডিউস করতেছে, গাড়ি চলতেছে, এবং একই সাথে সে কিছু আপনার গ্যাস এমিশন করতেছে। এই প্রসেসটা যদি ঠিক মতো না হয়, সে বাতাসে অনেক পরিমাণ পলিউশন ক্রিয়েট করবে। ঠিক আছে, অনেক বড় বড় মেটাল পার্টিকেল এগুলোকে ছাড়বে। ঠিক আছে, এগুলোকে ছাড়বে। সো এই যে বাতাসটা বিষাক্ত হয়ে গেল, এই বিষাক্ত বাতাসের ভার আমাদের সব জেনারেশন নিবে, বিশেষ করে নতুন বাচ্চারা যারা যারা বড় হচ্ছে, তাই না? আপনারা তো এটাও পড়ে এসেছেন যে ঢাকা শহরের বাতাস খুবই বিষাক্ত, ভারী পার্টিকেলের পরিমাণ অনেক বেশি। কোত্থেকে আসে এগুলো? আকাশ থেকে আসে না, আমাদের থেকেই আসে। এই যে এই লোকটা, তার ফিটনেস ঠিক করাইতে হবে, আইদার তার গাড়িটাকে ঠিক করা লাগবে, 1000 টাকা 10,000 টাকার কাজ করা লাগবে, অথবা এই গাড়িটাকে বাদ দিয়ে নতুন গাড়ি আনা লাগবে।
সে এই এক্সট্রা কস্টটা কেন করবে? তার তো লাভ নাই। সে যদি এই পুরানটাকেই চালাইতে থাকে তাহলে সে এখান থেকে লাভ পাইতে থাকবে। কিন্তু সে যে ঢাকা শহরের বাতাসকে পুরো দূষিত করে ফেলতেছে এবং সেই বাতাস সে নিজেও নিচ্ছে, ওই পরিবহন মালিকটাও নিচ্ছে, প্লাস তার ছেলেমেয়েরাও নিচ্ছে, তার ভবিষ্যৎ প্রজন্মও নিচ্ছে, সেটার দিকে তার খেয়াল নাই। শর্ট সাইটেড মানুষের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সে শর্ট সাইটেড, সে দূরদর্শী না, সে ভবিষ্যৎ চিন্তা ভাবনা করতে পারে না, ইমিডিয়েট চায়। আপনাকে যদি বলা হয় আপনাকে ইমিডিয়েটলি 1,000 টাকা দিব অথবা আপনাকে এতদিন ধরে আপনাকে 2,000 টাকা দিব, বেশিরভাগ মানুষই বলবে আমাকে ইমিডিয়েটলি 1,000 টাকা দেন। ঠিক আছে? তো পেডেস্ট্রিয়ান সেফটি, বাইসাইকেল, এগুলা হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশনের এরিয়ার মধ্যে আসে। তো এখান থেকে আমরা দেখলাম যে সেফটি পার্টটাও চলে আসলো। ঠিক আছে, সেফটি পার্টটাও চলে আসলো যে যদিও ঢাকা শহরে অ্যাক্সিডেন্ট ফ্যাটালিটি হওয়ার চান্স কম, যেগুলো হয় সেগুলো মেইনলি পেডেস্ট্রিয়ান অথবা মোটর বাইকার এদের ক্ষেত্রে হয়, কিন্তু তারপরে তো কিছু পরিমাণ হয়। প্লাস ঢাকা শহর বাইরে যদি আপনি যান, প্রতি ঈদে বা পূজায় বা যখনই হচ্ছে একটা রাশ পড়ে, যে দেশের বাড়ি যাবে অথবা দেশের বাড়ি থেকে ব্যাক করবে, তখন একটা হিউজ ডিমান্ড ক্রিয়েট হয়, তাই না? ঢাকা শহরে যে এত মানুষ, একটা হিউজ ডিমান্ড ক্রিয়েট হয়, তারা অনেকেই চলে যায় দেশের বাড়িতে। তো তখন হিউজ ডিমান্ড ক্রিয়েট হয় দেখে তখন হচ্ছে, হ্যাঁ বলেন। স্যার তাহলে এই যে মহাসড়ক গুলো করার সময় আলাদা করে লেন করে দেয় না কেন? মানে ইঞ্জিনিয়ারদেরই তো এটা কাজ, তাই না? যারা এটা ডিজাইন করবে, মানে বড় গাড়িগুলোর আলাদা একটা লেন থাকবে, আবার ছোট গাড়িগুলো, তাহলে তো অ্যাক্সিডেন্ট কম হয়। এটা কোন পার্সপেক্টিভে বললেন? মানে মহাসড়ক বলতে তো হাইওয়ে, ফ্রিওয়ের কথা বলতেছেন, ধরেন ঢাকা মানে থেকে স্যার চিটাগাং ঢাকা, যাবে। হ্যাঁ, মানে মোটামুটি ঢাকা থেকে অন্যান্য জেলা উপজেলা, তারপর হচ্ছে স্যার বিভিন্ন বিভাগীয় যে মহাসড়ক গুলোতে, এগুলোতেই তো বেশিরভাগ সময়ই দুর্ঘটনাগুলো ঘটে। তো ওই হিসেবে তো স্যার বড় গাড়ির জন্য আলাদা করে লেন করে দেওয়া বা ছোট গাড়িগুলোর জন্য আলাদা করে লেন করে দিলে কিন্তু স্যার মানে তো ট্রাফিকেরও এইখানে আমি বলি যে লেন করে দেওয়া পসিবল। হ্যাঁ, তো এখানে কি আসে, আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি আপনার দেশের বাড়ি বা যেখানে যান, ঢাকার বাইরে যেসব জায়গায় যান, হ্যাঁ, দুই একটা জায়গা বাদে বাকি বেশিরভাগ হাইওয়ে গুলাই দেখবেন যে 2 লেন 3 লেনের, 2 লেন বা 4 লেনের, এর বেশি না, 2 লেনের অ্যাকচুয়ালি। ঠিক আছে, 2 লেনেরই। এখন এগুলাকে যদি 4 লেন করতে চান, 2 লেন মানে কি, একদিকে যাবে একদিকে আসবে, আর কোনো লেন নাই। কেউ যদি ওভারটেক করতে চায়, অপোজিট ডিরেকশনে যায়, ওভারটেক করে, তারপর আবার নিজের লেনে ব্যাক করে। ঠিক আছে, এখন এইগুলাকে যদি আপনি 4 লেনে করতে চান, এটা কিন্তু একটা হিউজ বাজেটের ব্যাপার। এবং যেসব জায়গায় আপনার ডিমান্ড বেশি, যেমন ঢাকা, চট্টগ্রাম, এই জিনিসটাকে আপনার অনেক বেশি আপনার কি বলে আধুনিক করার চেষ্টা করা হচ্ছে, 4 লেন 6 লেন 8 লেন এরকম করার চিন্তা ভাবনা করা হচ্ছে। কিন্তু ঢাকা থেকে সব জায়গায় এটা কি করা পসিবল? সব জায়গায় করা পসিবল না। ঠিক আছে, আমরা একটা দরিদ্র দেশ, এটাও মনে রাখতে হবে। আপনার একটা দরিদ্র দেশ, ঠিক আছে, আপনি বলেন লেন আলাদা করে দেওয়া ভালো আইডিয়া, কিন্তু এটার জন্য প্রথম অবস্টাকেল হচ্ছে আমাদের বাজেট। ঠিক আছে, আমাদের অনেক ক্ষেত্রে স্যার বাজেটের বাজেট, যখন একটা বড় একটা রাস্তা করা হয় মোটামুটি তো ভালো বাজেটই থাকে, তো লেনের জন্য তো এত বেশি খরচও যাবে না আমার কাছে মনে হয়। যে তখন করার সময় যদি একদম মানে যাওয়া আসা বা মানে ওরকম করে সিস্টেম থাকলে মানে এখন অ্যাক্সিডেন্ট কম হইতো। না সাধন, এটা আপনার ভুল ধারণা যে লেন যদি একটা বাড়ায় দেওয়া হয় তাহলে কস্ট কম হবে। ঠিক আছে, এটা আপনি যখন সামনে পড়বেন যে জিনিসটা কিভাবে কনস্ট্রাক্ট করা হয়, তখন আপনি বুঝতে পারবেন যে লেন বাড়লে আপনার বাজেট প্রায় ডাবলই হবে। ঠিক আছে, কারণ কি, আপনার ওইটার যে ফাউন্ডেশন, ঠিক আছে, বা মানে বিল্ডিং এর ক্ষেত্রে বলা হয় ফাউন্ডেশন, আপনার পেভমেন্ট বা রাস্তার ক্ষেত্রে সেটার যে নিচের পার্ট গুলা, কোর, সাব বেস, হ্যাঁ, লেয়ার থাকে, বিভিন্ন লেয়ার থাকে, সেই জায়গাটা আপনার পরিমাণ বাড়াতে হয়। ঠিক আছে, এক লেনে যদি আপনার 10 ফিট 10 ফিট 20 ফিট থাকে, তাহলে দেখা যায় যে এই জিনিসটাকে প্রায় 40 ফিট বা 50 ফিট জায়গার মধ্যে প্রিপেয়ার করা লাগে। আপনাকে যদি ডাবল লেন করতে চান, 20 ফিটের রাস্তাকে যদি আপনি 40 ফিট রাস্তা করতে চান, তাহলে ওই নিচের 50 ফিটের জায়গা আপনার 100 ফিট হয়ে যাবে। ঠিক আছে, 100 ফিট হয়ে যাবে। সো আপনার নিচের লেয়ার গুলা, নিচের মাটি, নিচের কম্প্যাকশন সবকিছুই বাড়বে। এবং এটা হচ্ছে আপনি যেই লেন্থ বরাবর করতে চাচ্ছেন, যত লেন্থ, ধরেন আপনি ঢাকা থেকে খুলনা বা এই জায়গায় 400 কিলোমিটার রাস্তায় করতে চাচ্ছেন, তাহলে 400 কিলোমিটার পর্যন্তই বাড়বে।
ঠিক আছে? তো সেই হিসেবে আসলে সিগনিফিকেন্ট পরিমাণ আপনার কস্ট বাড়বে, লেন আরেকটা বাড়াইলে সিগনিফিকেন্ট পরিমাণ কস্ট বাড়ে, ঠিক আছে? তো এটা আমরা যখন আরো ডিটেলসে করবো তখন আপনি কস্টিং সম্পর্কে আইডিয়া করতে পারবেন, ঠিক আছে? তো অবভিয়াসলি এটা করতে পারলে ভালো, কিন্তু ওই বাজেটের একটা আছে, প্লাস আরেকটা হচ্ছে যে ধরেন যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ওই হঠাৎ করে এই পিক একটা ডিমান্ড ক্রিয়েট হয়, এটা কিন্তু সারা বছর থাকে না, বছরে 2 বার 3 বার এরকম ডিমান্ড ক্রিয়েট হয়, বাকি বাকি কতটা সময়, বাকি 9 মাসে কিন্তু কোনো ধরনের হয় না। এই যে 2-3 বার হয়, এই 2-3 টাইমে যে পরিমাণ ডিমান্ড ক্রিয়েট হয় সেটাকে মিট করার মতো সাপ্লাই নাই, তখন কি হয়, সবাই ওভার টাইম করা শুরু করে, ওভার ওয়ার্ক করা শুরু করে। সে সকালবেলা গাড়ি চালায় গেছে, আবার সেই ড্রাইভারই আবার রাতের বেলা গাড়ি চালায় আসতেছে, ঠিক আছে? তো দেখা যায় যে তাদের অনেক বিশ্রাম কম হয়, তারা ফ্যাটিগে ভুগে, এবং আপনারা যারা ড্রাইভিং করতে পারেন, হ্যাঁ, তাদের হয়তো বুঝতে পারেন যে একজন মানুষ ফ্যাটিগে থাকলে এবং গাড়ি চালাতে থাকলে অনেক সময় দেখা যায় যে গাড়ি চালাতে চালাতেই ঘুমিয়ে পড়েছে, কোনো খেয়াল নেই, গাড়ি চালাতে চালাতেই ঘুমিয়ে পড়েছে, এবং এইসব ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়া খুবই স্বাভাবিক, ঠিক আছে? যেমন ধরেন আরেকটা উদাহরণ দেই, যে সেটা মনে অ্যাপ্রোপ্রিয়েট উদাহরণ না। সো সো এই যে একটা মানে হিউজ ডিমান্ড ক্রিয়েট হয়, এই ডিমান্ডটাকে আসলে মিট করার কোনো সেরকম প্ল্যান্ড কোনো আমাদের ওয়ে নাই, প্ল্যান্ড কোনো আপনার মানে অ্যাক্টিভিটি নাই, ঠিক আছে? অ্যাক্টিভিটি নাই। প্লাস ইঞ্জিনিয়ারিং যদি কোনো ভুল থাকে সেটা তো আপনার জোন বেসড, সেটা তো আপনার ইঞ্জিনিয়ারিং ইনভেস্টিগেশন করা পসিবল, সেখানে যদি কোনো ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং এ বা ডিজাইনে ভুল থাকে সেটাকে ঠিক করা তো পসিবল, কিন্তু মানে মেইন যে আমার মতে ক্রিয়েট হয় সেটা হচ্ছে ওভার ডিমান্ড। যখনই একটা জিনিসের ডিমান্ড অনেক বেড়ে যায় তখন আসলে কেওস ক্রিয়েট হয়েই যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা অনেকগুলো দিক নিয়ে আলোচনা করলাম ট্রান্সপোর্টেশনের। এখন আমি পড়া শুরু করার আগে আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেই জিনিসটা আমার বলা হয় নাই, সেটা হচ্ছে যে এই কোর্সটা আমি যদি শেয়ার করি, এই কোর্সটা একটা 3 ক্রেডিটের কোর্স, হ্যাঁ, এবং এটার সিলেবাসটা অনেক বড়, সেটা ব্যাপার না, আমাদের এখানে অনেক সিলেবাস আছে, আমরা এগুলো দেখবো সামনে যে কি কি সিলেবাস আছে, আমরা কোনগুলাকে কভার করতে পারি এগুলো দেখবো। এখন আপনারা যদি আমার এভালুয়েশন, হ্যাঁ, অথবা মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাটেন্ডেন্স এবং ক্লাস পার্টিসিপেশনে আমার 10% মার্কস দিয়েছি, এবং আমি কোনো কুইজ রাখিনি, ক্লাস টেস্ট নাই, ঠিক আছে? কোনো ক্লাস টেস্ট নাই। আপনাদের ফিডব্যাকের উপরে, মানে গত ব্যাচগুলোর ফিডব্যাকের উপর বেস করে এটা করা হয়েছে। আমাদের 3টা পরীক্ষা হবে, স্ট্রেট ফরওয়ার্ড 3টা পরীক্ষা, মিড আর ফাইনাল, 20-20-20, তাহলে 60, অ্যাটেন্ডেন্স এন্ড ক্লাস পার্টিসিপেশনে 10, 70, এবং এখানে ক্লাস পার্টিসিপেশন বলতে আমি রিয়েলি ক্লাস পার্টিসিপেশন বলছি, যেমন আজকে আমি অনেকগুলো কোশ্চেন করেছি, কয়েকজন অ্যান্সার দিয়েছে, বাকিরা কিন্তু চুপ করেছিল। তো যারা চুপ করে থাকবে তারা ক্লাস পার্টিসিপেশনে মার্কস পাবে না। অথবা এমন হতে পারে আমি যেই দিন যেটা পড়াবো সেটা সম্পর্কে তার পরের ক্লাসে জিজ্ঞেস করব, এবং আমি জিজ্ঞেস করার সময় নাম ধরে জিজ্ঞেস করব, ঠিক আছে? সো প্রত্যেকে হয়তো পুরো আমাদের সেমিস্টারে 22-24টা ক্লাস যে কটাই হয় তারা 2-3 বার করে তাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করা হবে, ঠিক আছে? ওই কোশ্চেন গুলো যদি তারা রেসপন্ড করতে পারে, অথবা এরকম যদি আমি ওপেন এন্ডেড কোশ্চেন করি, যারা অ্যান্সার করেছে, যেমন আজকে কার অ্যান্সার করেছে আপনারাও খেয়াল করেছেন, ঠিক আছে? অনেকেই চুপ করেছিল, অনেকে কিন্তু সারা ক্লাসে একটা কথা বলেন, 28 জনের মধ্যে মেবি 8 জন কথা বলেছে, বাকি 20 জন চুপ করেছিল, ঠিক আছে? সো সেটা হচ্ছে ক্লাস পার্টিসিপেশনের মধ্যে থাকবে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে টার্ম প্রজেক্ট আর টার্ম সার্ভে, ঠিক আছে? তো আপনারা যদি বড় ভাই বোনদের কাছে শুনে আসেন যে এখানে আমি একটা প্রজেক্ট করাই, এবং এই প্রজেক্টটা একটু মানে লোডেড প্রজেক্ট, হেভি লোডেড প্রজেক্ট, হ্যাঁ, আমি নিজে বলছি না, আমার গতবার স্টুডেন্টরাই বলেছে যে অনেক বেশি কাজ করানো হয়ে গিয়েছে, কিন্তু আমি ওদের ফিডব্যাকের বেসিসে এটাকে মডিফাই করার চেষ্টা করেছি, কিন্তু তারপর এটা মানে লোডেড প্রজেক্টই থাকবে, তাই না? কারণ এখানে প্রায় 30% মার্কস, কোন একটা পরীক্ষার চেয়ে বেশি পার্সেন্ট মার্কস থাকবে, ঠিক আছে? সো এই প্রজেক্টটা সম্পর্কে আমি কিছু বলি। প্রজেক্টের 2টা ভাগ, একটা হচ্ছে প্রজেক্ট হিসেবে থাকবে, একটা হচ্ছে সার্ভে হিসেবে থাকবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের টার্ম প্রজেক্টের
পেপার। হ্যাঁ, সো এখানে দুইটা পার্ট থাকবে। একটা হচ্ছে আপনাদেরকে একটা সার্ভে কন্ডাক্ট করতে হবে। সার্ভে বলতে আমাদের যে 103-তে সার্ভেইং করেছি সেই সার্ভেইং না, এই সার্ভে বলতে কি বোঝায়, জরিপ, জরিপ বোঝায়। ঠিক আছে, জরিপ বোঝায় যে ফিক্সড কিছু একটা কোশ্চেনিয়ার প্রিপেয়ার করা হবে, আপনাদের সাথে আমরা ডিসকাস করে একটা কোশ্চেনিয়ার তৈরি করব। এটার মধ্যে মানুষের ট্রাভেল বিহেভিয়ার অথবা মানুষের ওপিনিয়ন, এই জিনিসগুলো থাকবে। ঠিক আছে, ট্রান্সপোর্টেশন রিলেটেড ওপিনিয়ন থাকতে পারে, যেমন আগের কোর্স গুলাতে আমরা, যেমন গতবারের কোর্সটাতে পুরোপুরি শুধুমাত্র করোনার উপরে আমরা সার্ভে করেছিলাম। ঠিক আছে, করোনার কারণে মানুষের বিহেভিয়ার, ট্রাভেল বিহেভিয়ারে কি ধরনের পরিবর্তন এসেছে সেটা বোঝার জন্য একটা সার্ভে করেছিলাম। ঠিক আছে, তার আগের বার যেহেতু করোনা ছিল না, তখন আমরা মিক্সড কতগুলা টপিক নিয়ে আলোচনা করেছিলাম, যেমন উইমেন ট্রান্সপোর্টেশন, মহিলারা কিভাবে আরো ভালোভাবে যাতায়াত করতে পারে। তারপরে হচ্ছে আপনার মেট্রো রেল সম্পর্কে মানুষের পাবলিক ওপিনিয়ন, তখন 19 সাল ছিল, 19 সালে মেট্রো রেল সম্পর্কে কি ধরনের চিন্তা ভাবনা করছে। ঠিক আছে, তো এরকম মিক্সড কতগুলো টপিক ছিল, সেই টপিকের উপর কোশ্চেন ছিল। গতবার করোনার উপর কোশ্চেন ছিল, এবারও আমি আপনাদেরকে আমাকে কোশ্চেন সেন্ড করতে বলবো। আমি আপনাদের ক্লাসরুমে গতবারের কোশ্চেনিয়ার দুইটা দিয়ে দিব। ঠিক আছে, তো আপনারা ওখান থেকে দেখে আইডিয়া পাবেন যে আমি আপনাদের কাছ থেকে আসলে কি ধরনের কোশ্চেন চাচ্ছি। ঠিক আছে, আপনারা আমাকে কোশ্চেন সেন্ড করবেন যে সার্ভে করার জন্য, মানুষের ট্রাভেল বিহেভিয়ার বোঝার জন্য আমরা কি ধরনের কোশ্চেন মানুষদেরকে করতে পারি। ঠিক আছে, সো এইবারও আমাদের যেহেতু করোনা আছে, সো করোনা রিলেটেড কোশ্চেনও আসতে পারে। এছাড়া অন্য কোনো ট্রান্সপোর্টেশন রিলেটেড টপিক যেটা আপনার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় সেটা সম্পর্কে আপনারা কোশ্চেন করতে পারেন। ঠিক আছে, সো এরকম প্রত্যেককে অ্যাটলিস্ট মেবি 4-5টা কোশ্চেন দিতে হবে, 5টা করে ফিক্সড করে দিই, আপনারা যেহেতু মানুষ কম আছেন। ঠিক আছে, 5টা করে কোশ্চেন দিবেন আমাকে এবং তাদের অপশনও দিবেন। ঠিক আছে, সো গতবারের কোশ্চেন গুলো যদি আমরা দেখি, স্যার। হ্যালো, জি বলেন। স্যার আমাদের টপিকটা একটু ক্লাসরুমে আপলোড করে দিন প্লিজ। আপনাদের কি কি আপলোড করে দেব? টপিকটা স্যার, সার্ভে। সার্ভে কিন্তু নির্দিষ্ট কোনো টপিক নাই। ঠিক আছে, গতবার যেহেতু করোনা একটা মানে ডমিনেন্ট একটা ফিচার ছিল, জন্য গতবার শুধু করোনাকে হাইলাইট করেছিলাম। এবার তো করোনা কিছুটা কমে আসছে, তারপরে এখনো আছে। তো আপনারা করোনা রিলেটেড কোশ্চেনও করতে পারেন, করোনার বাইরেরও কোশ্চেন করতে পারেন। ঠিক আছে, যেমন আমি দুইটাই দেখাই, যে এটা হচ্ছে গতবারের আর তার আগের বারেরটা হচ্ছে সো তার আগের বারের কোশ্চেন মিক্সড ছিল, যে হাউ অফেন ডু ইউ ট্রাভেল ইন আ উইক। ট্রাভেল বিহেভিয়ার সম্পর্কে জানতে চাচ্ছি। হোয়াট ইজ ইউর মোস্ট কমন ট্রাভেল মোড? ডু ইউ কারেন্টলি ওন আই স্মার্টফোন? সো স্মার্টফোনটা কেন আসছে, যে তখন হচ্ছে উবার, পাঠাও, এগুলো সম্পর্কে আমরা অনেক আইডিয়া নিতে চাচ্ছিলাম। হাউ অফেন ডু ইউ ইউজ রাইড শেয়ারিং অ্যাপ? এগুলা কি পরিমাণে মানুষ ব্যবহার করে? হোয়াট ইজ দ্য প্রাইমারি রিজন টু ইউজ দ্য রাইড শেয়ারিং অ্যাপ? এখানে এক্সাম্পল আছে, ফর সেভিং ট্রাভেল টাইম, কনভেনিয়েন্স, সেফটি, আই ডু নট ইউজ রাইড শেয়ারিং অ্যাপ, আদার্স। ঠিক আছে, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট দ্য কস্ট অফ রাইড শেয়ারিং অ্যাপ? আপনি যে এটা ইউজ করতেছেন, কতজন মানুষ, কত পার্সেন্ট মানুষ রাইড শেয়ারিং অ্যাপ ইউজ করতে চায়, কতজন মানুষ মনে করে এটা অনেক কস্টলি, এক্সপেন্সিভ। ঠিক আছে, এই জিনিসগুলা। সো এখানে আমরা প্রথম 4-5টা কোশ্চেন কিসের উপর দেখলাম? এই 4টা কোশ্চেন আমরা দেখলাম হচ্ছে রাইড শেয়ারিং অ্যাপ রিলেটেড। ঠিক আছে, তারপরে এরপরেরটা হচ্ছে উইমেন ট্রান্সপোর্টেশন। ডু ইউ থিঙ্ক দ্য কারেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম ডিসকারেজেস উইমেন ফর ট্রিপ মেকিং? Which travel mode do you think is safe for women traveling alone after evening? ঠিক আছে, do you think it is necessary to have a separate public bus service for women only run by women to ensure their safety and protection from harassment? ঠিক আছে, তো এগুলা কয়েকটা কোশ্চেন ছিল হচ্ছে উইমেন ট্রান্সপোর্টেশনের উপরে। তারপরে কিছু মিক্সড কোশ্চেন থাকতে পারে। ডু ইউ হ্যাভ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড? এটা জিজ্ঞেস করার কারণ কি, যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের লোকেরা কি অন্যদের চেয়ে ডিফারেন্টলি চিন্তা করে নাকি,
তাই না? যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা ম্যাথে সায়েন্সে সাধারণত মানে বেশি চিন্তা ভাবনা করে, তাদের কি লজিকটা সাধারণ মানুষের লজিক থেকে ডিফারেন্ট হয় নাকি। তারপরে জেনারেল কোশ্চেন, হোয়াট ডু ইউ কনসিডার টু বি ইউর ফার্স্ট প্রায়োরিটি, ফ্যামিলি, ক্যারিয়ার, ওয়্যার ইজ আনসার্টিন। এখান থেকে কিন্তু মানুষের লাইফের একটা গোল সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। যে ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ তার, অথবা যে টোটালি 100% ক্যারিয়ার ওরিয়েন্টেড মানুষ, তার গোল, তার ট্রাভেল বিহেভিয়ার এগুলো কিন্তু ভ্যারি করতে পারে। ঠিক আছে, এরপর মেট্রো রেল সম্পর্কে কয়েকটা ছিল। মেট্রো রেলের ভাড়া কত হওয়া উচিত উত্তরা থেকে মতিঝিল, তারপরে কত হইলে মানে ব্যবহার করবে, প্রেফারেবল রেঞ্জ, তারপরে মেট্রো রেল ব্যবহার করলে কি কারণে ব্যবহার করবে, অন্য কোনো অপশন আছে কি নাই এই জন্য। তারপরে ঢাকার বাইরে কতবার ঘুরতে যায়, ঠিক আছে, এগুলো থেকে কিন্তু মানুষের ট্রিপ মেকিং বিহেভিয়ার সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। এরপরে কতগুলো কোশ্চেন আছে যেগুলো হচ্ছে প্রতিবারই থাকে, এগুলোকে বলা হয় সোশিও ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, তা সে কোত্থেকে এসছে, কোথায় থাকে, কিভাবে ব্রট আপ হয়েছে, বয়স কত, পড়াশোনা কত দূর, হ্যাঁ, ইনকাম কিরকম ওনার পরিবারের। ঠিক আছে, অনেকে অনেকগুলো হয়তো উত্তর দিতে চাবে না, সেগুলোতে নট অ্যাপ্লিকেবল দেওয়া যেতে পারে। ঠিক আছে, কতজন বাচ্চা কাচ্চা আছে, ঠিক আছে, এগুলোর উপরে কিন্তু মানুষের একটা আইডিয়া পাওয়া যায়। যেমন ধরেন বিদেশে গাড়ি চালানোর সময় হচ্ছে সবাইকেই বাধ্যতামূলকভাবে ইন্স্যুরেন্স করার আগে। কি জন্য? আপনি যদি গাড়ি দিয়ে আরেকজনকে অ্যাক্সিডেন্ট করে দেন, ঠিক আছে, অন্য গাড়ির যে ক্ষয়ক্ষতি হইলো সেটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি দিবে, আপনার দোষে যদি হয়, যার ফল্টে হবে তার ইন্স্যুরেন্স কোম্পানি দিবে। এই জন্য বিদেশে গাড়ি চালানোর জন্য ম্যান্ডেটরি হচ্ছে ইন্স্যুরেন্স। ওরা যখন ইন্স্যুরেন্স ফিক্স করে, এক এক মানুষের জন্য ইন্স্যুরেন্সের রেটটা এক এক রকম হয়। ওরা ডিসাইড করে এই লোকটা আসলে কতটুকু রিস্কি। যদি দেখে যে একজন অ্যাপ্লিকেন্ট তার পরিবার আছে, বিবাহিত, ওয়াইফ আছে, ছোট বাচ্চা আছে, তখন ওরা ধরে নেয় এই লোকটা অনেক রেসপন্সিবল ম্যাচিউর পার্সন, এ যখন গাড়ি চালাবে অনেক সাবধানে গাড়ি চালাবে, তার বাচ্চা আছে, বউ আছে। কিন্তু যদি দেখে সে একজন ইয়াং পার্সন, একদম টকবগে যুবক, 22 বছর 20 বছর, কোনো পরিবারের কেউ নাই, হ্যাঁ, পরিবারের কেউ নাই বলতে ধরো মানে বিয়ে শাদী হয় নাই, হ্যাঁ, বাবা মা থেকে দূরে থাকতেছে, হলে এসে থাকতেছে, ধরেন আপনি রাজশাহীর ছেলে, আপনি ঢাকায় এসে পড়াশোনা করতেছেন, তাকে যখন তারা ইন্স্যুরেন্সটা দিবে তখন তার ক্ষেত্রে মনে করবে এ তো অনেক ইয়াং মানুষ, এর হয়তো রিস্ক টেকিং বিহেভিয়ার অনেক বেশি হবে, ওই জন্য তার ইন্স্যুরেন্সের পরিমাণটা বেড়ে যাবে, টাকাটা বেড়ে যাবে। ঠিক আছে, ওইভাবে ওরা কিন্তু রিস্ককে আপনার আইডেন্টিফাই করার চেষ্টা করে, যদিও 100% অ্যাকুরেটি কখনোই হবে না, তাই না, মানুষের ভিতরের খবর তো কেউ জানে না। ঠিক আছে, কিন্তু তারপরও তারা বিভিন্ন ফ্যাক্টর দিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করে। একই রকম ভাবে আমরা এই কোয়েশ্চেনিয়ার দিয়ে মানুষের ট্রিপ বিহেভিয়ার, ট্রাভেল প্যাটার্ন এগুলো সম্পর্কে আমরা ইম্পর্টেন্ট ইনসাইট খুঁজে বের করার চেষ্টা করব। ঠিক আছে, তো এই দুইটা কোয়েশ্চেনিয়ার আমি আপনাদেরকে দিয়ে দিব। এবার ফিক্সড আসলে তেমন কোনো টপিক নাই, আপনারা করোনা রিলেটেড অথবা করোনার বাইরে যে কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, যেগুলো দিয়ে আমরা হচ্ছে মানুষের ট্রাভেল রিলেটেড যে কোনো বিহেভিয়ার আমরা আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে, সেই জিনিসগুলা হচ্ছে আপনারা আমাকে পাঠাতে পারেন। ঠিক আছে, গতবার পুরোটাই ছিল করোনা রিলেটেড, যে করোনার আউটব্রেক হওয়ার আগে আপনি সপ্তাহে কতবার যাতায়াত করতেন, করোনা যখন পিকে ছিল এপ্রিল থেকে আগস্টে কতবার যাতায়াত করতেন, তারপর সেপ্টেম্বর থেকে নভেম্বরে কি পরিমাণ যাতায়াত করেছেন, কোন মোড ব্যবহার করেছেন। ঠিক আছে, আপনি কি করোনাকে একটা মানে কি বলে, করোনা ইজ আ ডেঞ্জারাস লাইফ থ্রেটনিং ডিজিজ মনে করেন কি করেন না। ঠিক আছে, পরিবারের কেউ করোনাতে আক্রান্ত হয়েছে কিনা, মারা গেছে কিনা, অনলাইন শপিং করে কিনা, অনলাইন শপিং না করলে সেটার কারণ কি। ঠিক আছে, আত্মীয় স্বজনের বাসায় ঘুরতে গিয়েছিলেন কিনা করোনার পিক পিরিয়ডে, নাকি যান নাই। মানে সরাসরি তো জিজ্ঞেস করা হচ্ছে না, মানে ট্রাভেল প্যাটার্ন সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে। এরকম অনেক কোশ্চেন ছিল, এগুলো আপনারা দেখবেন। ঠিক আছে, এগুলো দেখে আমাকে সবাই মিনিমাম 5টা কোশ্চেন আমাকে সেন্ড করবে, এই প্যাটার্ন গুলোতেই সেন্ড করবেন। ঠিক আছে, একবারে এইভাবে এই প্যাটার্নে সেন্ড করার চেষ্টা করবেন, যেটা কোশ্চেন থাকবে তারপর তার অপশন গুলো থাকবে, এবং অপশন কি কি হবে এটা আপনি চিন্তা করে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, সো এইটা যদি আপনারা করেন, আমাদের তো প্রায় সময় শেষ, কিন্তু তারপর আমি আরেকটু বলি, আপনাদের কি এখন ক্লাস আছে 11:50-এ? জি স্যার। আচ্ছা, তাহলে বেশিক্ষণ বলা যাবে না। তো তো এই এই সার্ভের এটা করবেন, আপনারা আমাকে কোশ্চেন পাঠাবেন, তারপরে আমাদের কাজ হবে, বা কোশ্চেন কিভাবে পাঠাবেন সেখানে এটা বলা আছে যে অনেক ওয়ে আছে। এখন তো সবাই করোনার কারণে নিজের নিজের বাসায়, সো একটা অপশন হতে পারে ফেস টু ফেস ইন্টারভিউ হার্ড কপি দিয়ে,
আর যেটা ডমিনেন্ট ছিল সেটা হচ্ছে অনলাইন, ঠিক আছে। আপনি আইদার সার্ভে ওয়ানকির মাধ্যমে ক্রিয়েট করতে পারেন, ইমেল ক্রিয়েট করতে পারেন, অথবা আপনারা কোশ্চেন দেওয়ার পরে কোশ্চেন এটা ফাইনাল ইয়ার করার পরে আমি এটাকে একটা গুগল ফর্ম হিসেবে ক্রিয়েট করে দিব। গুগল ফর্ম হিসেবে আপনি এটা লিংক শেয়ার করতে পারেন অন্যদের সাথে, তাই না? আপনার পরীক্ষা দেওয়ার সময় যেভাবে ফিল আপ করেন মাল্টিপল চয়েস কোশ্চেন, ওরকম কোশ্চেন হিসেবে আমরা লিংক ক্রিয়েট করতে পারি। আপনি যাদেরকে পাঠাবেন তাদের যদি ইমেল অ্যাড্রেস থাকে তারা এটা করে দিতে পারে, অথবা তাদের ইমেল অ্যাড্রেস যদি নাও থাকে তাহলেও আপনি তাদের পক্ষে হয়ে করে দিতে পারেন, ঠিক আছে। টেলিফোনে সার্ভে করতে পারেন, অথবা আপনাদের মেসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ আরো যেসব আপনার ওয়ে আছে এই সবগুলোতে আপনারা সার্ভে গুলো করতে পারেন। তো এরপরে কাজ হচ্ছে আমরা যে ডাটাগুলো পাবো ডাটাগুলোকে পলিশ করব, ক্লিন করে এক্সেলে একটা ডাটা সেট প্রিপেয়ার করব। সেই ডাটা সেট প্রিপেয়ার করার পরে আমরা গ্রুপ হিসেবে কাজ করব, প্রত্যেক গ্রুপের ডাটা সেট মিলে একটা সেন্ট্রাল একটা ডাটাবেস ক্রিয়েট করব। সেই ডাটাবেস থেকে এরপর আপনারা ডাটা অ্যানালাইসিস এর কাজ করবেন, ঠিক আছে। মেইনলি হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আপনারা আমাদের সাথে ডিসকাস করবেন, এটা নিয়ে আমি আরো কথা বলবো, ঠিক আছে। এক্সেল ডাটা সেট প্রিপেয়ার করার পরে আমরা রিলেশনশিপ ক্রিয়েট করার চেষ্টা করব, ঠিক আছে। রিলেশনশিপ ক্রিয়েট করার চেষ্টা করব যে কোন ধরনের মানুষ কি ধরনের বৈশিষ্ট্য শো করে এবং এগুলোকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করার চেষ্টা করব। আপনারা তো এর আগে গ্রাফ এঁকে এসেছেন, সো গ্রাফ অনেক ধরনের হয়। সো এইটা একটা এক্সারসাইজ হবে যে আপনারা কিভাবে ডাটাকে আরো ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন। এটা শুধুমাত্র ইন্ডিভিজুয়াল একটা কোশ্চেনের অ্যান্সার হবে তা না, একাধিক কোশ্চেনের আপনার কম্বিনেশন হতে পারে, ঠিক আছে। সো সেখানে হচ্ছে আপনার ডাটা প্রেজেন্টেশনের একটা ব্যাপার থাকবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার একটা পার্ট। আর সেকেন্ড পার্টে হচ্ছে আপনার রিজনস এন্ড ইনোভেটিভ ওয়েজ টু সলভ ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি। সো আপনারা অলরেডি আমাকে বেশ কিছু কথাবার্তা বলেছেন, হ্যাঁ। তো এইখানে আপনাদেরকে এই জিনিসটা হচ্ছে একটা প্রেজেন্টেশন প্রিপেয়ার করতে হবে, বোথ ইন ফর্মস অফ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এন্ড ফাইনাল রিপোর্ট, ঠিক আছে। তো এখানেও কি কি করা লাগবে এবং কোন কোন জিনিসকে হাইলাইট করা লাগবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আজকে সময় নেই, আগামী ক্লাসে দেখাবো, ঠিক আছে। কোন কোন জিনিসগুলোকে হাইলাইট করা লাগবে, ঠিক আছে, কোন কোন জিনিসগুলোকে হাইলাইট করা লাগবে, কি কি কারণে জ্যাম হচ্ছে, এবং ইনোভেটিভ ওয়েজ টু সলভ দ্য জ্যাম। আপনারা এই ট্রান্সপোর্টেশনের কোনো কোর্স মানে ইন ডিটেলসে কিছু পড়ার আগে আপনারা এতদিন ধরে যা কিছু দেখে এসেছেন, শিখে এসেছেন, বুঝে এসেছেন, তার বেসিসে প্লাস আপনার যদি নিজস্ব কোনো কিছু আপনি পড়াশোনা করে বের করেন লাইফ লং লার্নিং এর মাধ্যমে, ঠিক আছে, সেগুলোর মাধ্যমে আপনাকে বলতে হবে যে কি কি কারণে ঢাকা শহরে জ্যাম হচ্ছে, কি কি ভাবে সলভ করা যায়। সো এখানে দুইটা প্রেজেন্টেশন এবং আমাদের টাইমিং দেওয়া আছে। সেকেন্ড উইকের মধ্যে 29 তারিখের মধ্যে আমরা সার্ভে কোশ্চেনের ফাইনালাইজ করে ফেলবো। অতএব আপনারা আমাকে 22 তারিখ তো আজকে, আপনারা এই উইকেন্ডের মধ্যে চিন্তা ভাবনা করে 25 তারিখ শুক্রবার 25 তারিখের মধ্যে আমাকে কোশ্চেন সেন্ড করে দিবেন ইমেলের মাধ্যমে, 5টা কোশ্চেন মিনিমাম। আমি ওই 25 তারিখ থেকে 29 তারিখের মধ্যে আপনাদের কোশ্চেনগুলো থেকে যেগুলো আমার অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেগুলো নিয়ে একটা কোশ্চেনার ক্রিয়েট করব। গতবার একটা অভিযোগ ছিল যে কোশ্চেন বেশি হয়ে গিয়েছে, তো সেটার দিকেও খেয়াল রাখতে হবে। তারপরে 8th উইক 7ই আগস্টে আপনার পার্ট বি এর প্রেজেন্টেশন দেওয়া লাগবে। পার্ট বি হচ্ছে এটার প্রেজেন্টেশন দেওয়া লাগবে, এটা সম্পর্কে আমি নেক্সট ক্লাসে আবার বলবো। আর 13th উইকে 11ই সেপ্টেম্বর হচ্ছে আপনার পার্ট এ প্রেজেন্টেশন দেওয়া লাগবে। তখন হচ্ছে আপনারা এই যেই ডাটার কাজটা করছেন, ঠিক আছে, ডাটার কাজটা করেছেন, সার্ভে ডাটা বেস প্রিপেয়ার করছেন, তারপর সেটাকে যেভাবে আপনি রিপ্রেজেন্ট করতেছেন, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতেছেন, সেই কাজগুলা হচ্ছে আপনার 11 তারিখে দেখানো লাগবে। সো দুইটাতে 15 মার্কস ডিস্ট্রিবিউশন আরো ইন ডিটেলস আমি সামনে দেখাবো, ঠিক আছে, আরো ডিটেলসে সামনে দেখাবো। কিন্তু আপাতত খেয়াল রাখেন যে সার্ভেতে 15% মার্কস, এখানে 15% মার্কস, ঠিক আছে। এবং এটা যেহেতু 30% মার্কস, একটা মিড পরীক্ষার চেয়েও বেশি, সো এটাতে আপনাদেরকে বেশ ভালো টাইম দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আজকে কেউ অ্যাবসেন্ট আছেন? 28 জনই আছেন। আচ্ছা, আমি রোল কল করতে থাকি, যাদের রোল কল হয়ে যাবে তারা চলে যেতে পারেন ক্লাস থাকলে, ঠিক আছে। তানজিনা? ইয়েস স্যার। ফাহিম? প্রেজেন্ট স্যার। মুমিন? ইয়েস স্যার। রাফি? সৌমিক? ইয়েস স্যার। রুকসানা? ইয়েস স্যার।
ফারিয়া, Yes, sir. মুয়াজ, Yes, sir. অমিত, সাধন, প্রেজেন্ট স্যার। রুদ্র, প্রেজেন্ট স্যার। জুবায়ের, Yes, sir. ফয়সাল মোল্লা, Yes, sir. ফয়সাল আহমেদ, Yes, sir. মুয়াম্মের, ইয়েস স্যার। ফারদিন, ইয়েস স্যার। জনি, Yes, sir. আশফাক, ইয়েস স্যার। আনিকা, Yes, sir. নোমান, Yes, sir. আরফিন, ইয়েস স্যার। উম্মে মাহিন, মাকসুদ, Yes, sir. Yes, sir. সাকিব, ইয়েস স্যার। নাইমুল, ইয়েস স্যার। ঐশী, ইয়েস স্যার। বিলাস, Yes, sir. ফায়েক। ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস শেষ। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আর যাদের ক্লাস আছে তারা তো চলে যেতে পারেন। স্যার